আচ্ছা ভাইয়া, ঠোঁটে চুমু খেলে নাকি এক ধরনের মিষ্টি স্বাদ পাওয়া যায়, এটা কি সত্যি? সকালবেলা নাস্তা খাওয়া শেষ করে তামিম রুমে এসে বিছানায় বসে বসে ফেসবুকিং করছিল। ঠিক তখন নীলা রুমের মধ্যে ঢুকে তার কাছে এসে কথাটা বলল। নীলার কথা শুনে তামিম অনেকটাই চমকে উঠল আর মোবাইলটা রেখে নীলার দিকে তাকালো। সে দেখলো নীলা উত্তরের আশায় তার দিকে তাকিয়ে আছে। ক্লাস 7-এ পড়ুয়া এইটুকু পিচ্ছি মেয়ের মুখে এমন কথা শুনলো যা যে কেউ চমকে উঠবে, এটা স্বাভাবিক। নীলার প্রশ্নের জবাবে তার এখন কি বলা উচিত সে যেন বুঝে উঠতে পারছে না। এদিকে নীলা তামিমকে চুপ করে থাকতে দেখে আবার বলে উঠল, কি হলো ভাইয়া, চুপ করে আছো কেন? বলো না, ঠোঁটে চুমু খেলে কি সত্যি এক ধরনের মিষ্টি স্বাদ পাওয়া যায়? আচ্ছা, ঠোঁটের মধ্যে এমন কি আছে যার কারণে ঠোঁটে চুমু খেলে মিষ্টি স্বাদ পাওয়া যায়? এই, তোকে এসব কে বলেছে যে ঠোঁটে চুমু খেলে মিষ্টি স্বাদ পাওয়া যায়? হ্যাঁ, আমার বান্ধবী মিতু বলেছে। এবার বলো, সত্যি কি ঠোঁটে চুমু খেলে মিষ্টি স্বাদ পাওয়া যায়? মিতু বলেছে? মিতু তো তোর মতো একটা পুচকি, ওই পুচকি মেয়েটা কিভাবে এসব জানে? তার মানে মিতু যা বলেছে তা সত্যি? আর আমায় একদম পুচকি বলবে না, বলে দিলাম। আমি কিন্তু এইবার ক্লাস 7-এ উঠেছি। পুচকিকে পুচকি বলবো না তো কি বলবো শুনি? এবার আর ঘ্যান ঘ্যান না করে আমার রুম থেকে বের হতো। কি আমি ঘ্যান ঘ্যান করছি? হ্যাঁ, তোমাকে তো আমি না নীলা, তোকে এখন রেগে গেলে হবে না। যা জানার জন্য এসেছিস আগে সেটা জেনে নে, তারপর যা করার করিস। আমাকে কি? হ্যাঁ না কিছু না, আমার লক্ষ্মী ভাইয়া, প্লিজ বলো না, মিতু যা বলেছে তা কি সত্যি? তাই বুঝতে পেরেছে নীলা এত সহজে তার রুম ছাড়বে না। আচ্ছা, মিতু যে তোকে এই কথাটা বললো সে কিভাবে এসব জানে? কারণ মিতুর বয়ফ্রেন্ডের ঠোঁটে প্রতিদিন চুমু খায়। তাইম নীলার কথা শুনে তো অবাক। মেয়েটা বলে কি ক্লাস 7-এ পড়ুয়া মেয়েটারও নাকি বয়ফ্রেন্ড আছে? ও মোর খোদা গো, জীবনে কি করলাম আমি! 7-এ পড়ুয়া মেয়েটারও বয়ফ্রেন্ড আছে আর আমার নাকি একটা মেয়ে বন্ধুও নেই। থাকবেই বা কি করে? আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে তো আমি ভালো করে কথাই বলিনি। কুত্তা দেখলে যেমন বুক ধুক ধুক করে, তেমনি মেয়েদের সাথে কথা বললেও আমার বুক ধুক ধুক করে, মানে হার্টবিট বেড়ে যায় আর কি। কি হলো ভাইয়া, কি ভাবছো? বলো না, ঠোঁটে চুমু খেলে কি? দেখ নীলু, টাইম থেকে প্রায় নীলু বলে ডাকে। এখন কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে। তুই যদি একবার এই বিষয়ে আমাকে কিছু জিজ্ঞেস করেছিস তাহলে কিন্তু আমি চাচুর কাছে তোর নামে বিচার দেবো, বলে দিলাম। কি এমন বললাম যে তুমি আব্বুর কাছে আমার নামে বিচার দেবে বলছো? শুধু একটা কথাই তো জানতে চাচ্ছি। জানা লাগবে না তোর এইসব। যা এখন এই রুম থেকে বের হ, নাহলে কিন্তু আমি এক্ষুনি চাচুর কাছে গিয়ে তোর নামে বিচার দেবো। এমন করছো কেন? বললে কি হয়? বুঝেছি, তুই এইভাবে মানবি না। দাঁড়া, আমি এক্ষুনি চাচুর কাছে যাচ্ছি। এই না না না, লক্ষ্মী ভাইয়া আমার, এমন করো না প্লিজ। এই যে আমি তোমার রুম থেকে চলে যাচ্ছি। বলেই নীলা তাইমের রুম থেকে বেরিয়ে গেল। তাইমের রুম থেকে বেরিয়ে এসে নীলা মনে মনে বলল, ঠোঁটে চুমু খেলে যে এক ধরনের মিষ্টি স্বাদ পাওয়া যায়, এটা সত্য কি মিথ্যা আমি জেনেই ছাড়, কিন্তু কার থেকে জানবো? যাই গিয়ে মিতুকে একটা কল দিয়ে জিজ্ঞেস করি এই ব্যাপারে। তারপর নীলা সেখান থেকে নিজের রুমে চলে আসলো। এদিকে নীলা চলে যাওয়ার পর তাইম বসে বসে ভাবতে লাগলো, নীলাকে তো রুম থেকে কোনো রকমে ভাগিয়ে দিলাম, কিন্তু নীলার মতো জেদি মেয়ে এত সহজে শান্ত হবে না যতক্ষণ না পর্যন্ত সে তার লক্ষ্যে পৌঁছাবে। মানে ঠোঁটে চুমু খেলে মিষ্টির স্বাদ পাওয়া যায়, এটা সত্যি কি মিথ্যা না জানা পর্যন্ত নীলা থামবে না। নীলা যদি এই কথা বাড়ির কাউকে গিয়ে জিজ্ঞেস করে তাহলে কি হবে? তখন বাড়ির লোকেরাই বা কি বলবে? ধুর, যা করার করুক, সে আমার কি। তাইম আর কিছু না ভেবে আবার ফেসবুকিং করতে লাগলো। এতক্ষণ ধরে তাদের কথা শুনেই গেল, কিন্তু এখনো কারোর পরিচয় জানানো হলো না। চলেন তাহলে তাদের পরিচয় জেনে আসি। তামিম হলো এই গল্পের নায়ক। সে এইবার মাধ্যমিক পাশ করে কলেজে উঠেছে। তামিম তার মা বাবার একমাত্র সন্তান। আর তার সাথে এতক্ষণ যে মেয়েটা কথা বলল তার নাম তো আপনারা জানেনই। মেয়েটার নাম নীলা, গল্পের নায়িকা। নীলা এবার ক্লাস 7-এ উঠেছে। পড়াশোনায় নীলা অনেক ভালো। ছোট থেকে নীলা সবসময় ক্লাসে প্রথম হয়ে এসেছে। কিন্তু নীলার বাইরের দুনিয়া সম্পর্কে তেমন কিছু জানা নেই, কারণ নীলার মা বাবা সবসময় তাকে চোখে চোখে রেখে এসেছেন। কখনো কোনো খারাপ বন্ধুদের সাথে তাকে মিশতে দেয়নি। নীলাও তার বাবা মার একমাত্র সন্তান। তাইমের বাবা রফিক আহমেদ আর নীলার বাবা শফিক আহমেদ, তারা দুই ভাই। তাছাড়া তাদের এক বোনও আছে যিনি সবার বড়। তিনি পরিবারে নিয়ে আমেরিকায় থাকেন। তাইমের বাবা মেঝে আর নীলার বাবা ছোট। তাদের দুই ভাই নিজেদের কোম্পানি আছে। তাদের বাবা মরার আগে তাদের সন্তানদের বলে গেছিল তারা যেন কখনো আলাদা না হয়, সবসময় একসাথে থাকে। তারা ছোট থাকতে তাদের মা মারা যান। তারপর থেকে তাদের বাবার কাছে বড় হন। বাবার প্রতি তাদের অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা ছিল, বিধায় তারা তাদের বাবার কথা অনুযায়ী আলাদা না হয়ে একসাথে থাকছে। তাছাড়া তাদের স্ত্রীরাও অনেক ভালো,
সবাই একে অন্যের সাথে মিলেমিশেই থাকে, কেউ কখনো কারোর সাথে ঝগড়া করে না। অনেক তো কথা হলো, এবার গল্পে আসা যাক। এদিকে নীলা তার রুমে গিয়ে মিতুর আম্মুর কাছে ফোন দিল। কিছুক্ষণ রিং হওয়ার পর মিতুর আম্মু ফোন রিসিভ করলো। আন্টি, মিতু কোথায়? না মানে ওর সাথে একটু কথা ছিল। আন্টি, ওকে একটু ফোনটা দেবেন প্লিজ? তারপর মিতুর আম্মু মিতুকে ডেকে বললেন নীলা ফোন করেছে, তোর সাথে নাকি কথা বলবে। মিতু তার আম্মুর কথা শুনে দৌড়ে রুম থেকে বেরিয়ে এসে তার মায়ের হাত থেকে ফোনটা নিয়ে আবার দৌড়ে রুমে চলে আসলো। হ্যাঁ জানো, বল। এই, তুই যে বললি ঠোঁটে চুমু খেলে এক ধরনের মিষ্টি স্বাদ পাওয়া যায়, আমি এই কথা তামিম ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম যে এটা সত্যি কিনা, কিন্তু উনি আমার কথা শুনে অনেক রেগে যান আর বলেন এইসব যদি আর কখনো বলি তো উনি আমার আব্বুর কাছে আমার নামে বিচার দেবেন। আচ্ছা, উনি আমার এই কথা শুনে এত রেগে গেলেন কেন? ওরে গাধি, তুই কেন ওনাকে এসব জিজ্ঞেস করতে গেলি? আর উনি কি জানতে চাইনি যে তুই এসব কোথা থেকে শুনেছিস? ভাইয়া জিজ্ঞেস করেছিলেন আমি এসব কথা কোথায় থেকে শিখেছি। তা তুই ওনাকে কি বললি? বলেছি, তুই বলেছিস। কি এইটা বলেছিস? আমি যে প্রতিদিন রাফির ঠোঁটে চুমু খাই, এটাও ওনাকে বলেছিস নাকি? এই, তুই ওনাকে এসব বলতে গেলি কেন? এখন উনি আমাকে দেখলে কি না কি ভাববে। তুই কাল স্কুলে আয়, তোকে আমি মেরে ভর্তা বানাবো। কেন, আমি কি করলাম? আর আমি ওনাকে খারাপ কিছু বলেছি নাকি? আর তুইও ওনার মতো আমার উপর রেগে যাচ্ছিস কেন? তুই কাল স্কুলে আয়, তখন সব বলবো। এখন ফোন রাখলাম, রাফি মেসেজ দিয়েছে। ট্রুট ট্রুট। কথাটা বলে মিতু ফোন কেটে দিল। নীলাও হতাশ মনে ফোনটা রেখে পড়ি দিয়ে পড়ার টেবিলে গিয়ে বসে একটা গল্পের বই নিয়ে পড়তে লাগলো। এইভাবে দিনটা কেটে গেল। পরের দিন সকালবেলা নীলা নাস্তা করেই তার স্কুলে চলে আসলো। স্কুলে এসে সে মিতুকে খুঁজতে লাগলো আর এক সময় পেয়েও গেল। মিতু রাফির সাথে স্কুলের পিছনে বসে বসে গল্প করছে। নীলা মিতুকে ডাক দিল, কিন্তু মিতু আসলো না। নীলা আর ওকে ডাকলো না, সে সোজা ক্লাসে চলে আসলো। কারণ নীলা জানে মিতু রাফির সাথে থাকলে অন্য কারোর সাথে কথা বলে না। রাফি আর মিতুর সাথে ক্লাস 7-এ পড়ে। নীলা ক্লাসে এসে একা একা বসে আছে, কিন্তু মিতু আসছে না। অনেকক্ষণ বসে থাকার পর মিতু ক্লাসে আসলো, কিন্তু ততক্ষণে স্যারও ক্লাসে চলে আসলেন। মিতু গিয়ে নীলার পাশে বসে পড়ল, কিন্তু তাদের মধ্যে কথা হলো না, কারণ ক্লাসে স্যার থাকাকালীন সময় কথা বলা যাবে না। স্যার ক্লাস থেকে শুরু করলেন, দেখতে দেখতে প্রথম ক্লাস শেষ হয়ে গেল। স্যার চলে যাওয়ার পর আরেক স্যার আসলেন আর সবাই বই পড়তে লাগলেন। এভাবে একে একে 4টা ক্লাস করিয়ে ওদিনের মতো ছুটি দিয়ে দিলেন, কারণ আজ বৃহস্পতিবার, আজ 4টার বেশি ক্লাস হবে না। স্কুল থেকে বেরিয়ে এসে নীলা মিতুকে বলল, গতকাল কি যেন বলতে চাইছিলি, বল এবার। কি বলবো আর? তুই তামিম ভাইয়ের কাছে বললি কেন যে আমি তোকে এসব বলেছি? বলেছি তো কি হয়েছে? আমি তো ভাইয়ার কাছে তোর নামে খারাপ কিছু বলিনি। উফ, তোকে আমি না, তোকে কিছু বলেও লাভ নেই। তোকে আমি এইসব বোঝাতে পারবো না। আচ্ছা, বোঝাতে হবে না, তুই শুধু এটা বল যে তামিম ভাইয়া আমার কথা শুনে রেগে গেলেন কেন? জানি না। আচ্ছা, ঠোঁটে চুমু খেলে যে মিষ্টির স্বাদ পাওয়া যায়, এটা তো আমি তোকে বললামই। তারপরেও তুই কেন এইসব তামিম ভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলি? ঠোঁটের মধ্যে এমন কি আছে যে ঠোঁটে চুমু খেলে মিষ্টি স্বাদ পাওয়া যায়? এটা তো তুই আমাকে বলিসনি, তাই আমি ভাবলাম তামিম ভাইকে এই বিষয়ে জিজ্ঞেস করে দেখি উনি কি বলেন। এটা বুঝতে হলে আমার মতো তোকেও কোনো ছেলের ঠোঁটে চুমু খেতে হবে। তাহলে আমিও কাল রাফি ঠোঁটে চুমু খাবো। মেরে একদম ভর্তা বানিয়ে ফেলবো যদি আমার কলেজের ঠোঁটে তুই চুমু খাস। তাহলে আমি কার ঠোঁটে চুমু খাবো? আমিও জানতে চাই ঠোঁটের মধ্যে এমন কি আছে যে ঠোঁটে চুমু খেলে মিষ্টি স্বাদ পাওয়া যায়। আমার কাছে একটা আইডিয়া আছে, সেটা করলে তুই সব জানতে পারবি। সত্যি? কি আইডিয়া দোস্ত, তাড়াতাড়ি বল প্লিজ। তুই তামিম ভাইয়ের ঠোঁটে চুমু খেতে পারবি, তাহলে এই বিষয়ে সব জানতে পারবি। এটা করলে ভাইয়া যদি আমার উপর রাগ করে আর আব্বুকে সব বলে দেয়? আরে উনি কিছু জানতে পারলে না রাগ করবে, আর কিছু বলবে। মানে হলো তামিম ভাই রাত্রে ঘুমিয়ে গেলে তুই ওনার রুমে গিয়ে ওনার ঠোঁটে চুমু খাবি, তাহলে তো উনি এইসবের কিছুই জানবে না। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আচ্ছা দোস্ত, আজ তাহলে আমি যাই। আচ্ছা আচ্ছা, যেভাবে বলেছি সেভাবে কাজ করিস কিন্তু। আচ্ছা। বলি সোজা বাসায় চলে আসলো। নীলা বাসায় এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়লো। সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে পড়তে বসলো। দেখতে দেখতে রাতের খাওয়ার সময় হয়ে এলো।
নীলা গিয়ে নিচে গিয়ে রাতের খাবার খেয়ে আবার নিজের রুমে চলে আসলো। রুমে এসে নীলা ভাবতে লাগলো কিভাবে তাইমের ঠোঁটে চুমু খাবে। ঘড়িতে যখন 12টা বেজে উঠলো তখনই নীলা তার রুমের দরজা খুলে চুপি চুপি তাইমের রুমে চলে আসলো। তাইম তার রুমের দরজা সবসময় খুলেই ঘুমায়, তাই নীলা রুমে ঢুকতে কোনো অসুবিধা হলো না। বাড়ির সবাই অনেক আগেই ঘুমিয়ে পড়েছে, শুধু ঘুমায়নি নীলা। নীলার কাজ শেষ হলে সে ঘুমিয়ে পড়বে। তাইমের রুমের মধ্যে এক নীল রঙের ড্রিম লাইট জ্বলছে। নীল ড্রিম লাইটের আলোর সাহায্যে তাইমের বিছানার কাছে এসে দাঁড়ালো। হালকা ড্রিম লাইটের আলোতে তাইমের চেহারাটা অনেক মায়াবী লাগছে। তাইমের গায়ের রং অনেকটাই ফর্সা হওয়াতে হয়তো তার চেহারা এমন দেখাচ্ছে। নীলা কিছুক্ষণ তাইমের মায়াবী চেহারার দিকে তাকিয়ে আস্তে আস্তে বিছানায় উঠে তাইমের বুকের ওপর উঠে বসলো। ঘুমের মধ্যে থাকা তাইমের ঠোঁট জোড়া হালকা ফাঁক হয়ে আছে। নীলা দেরি না করে হালকা একটু ঝুঁকে তার ঠোঁটে তাইমের ঠোঁট ডুবিয়ে দিল। তাইমের ঠোঁটের সাথে ঠোঁট লাগাতে নীলার মনের মধ্যে এক ধরনের ভূমিকম্প শুরু হতে লাগলো। নীলার বুকের কম্পনগুলো আস্তে আস্তে বাড়তে লাগলো। এক অদ্ভুত অনুভূতি জন্ম নিতে লাগলো নীলার মনে, যা নীলা আগে কখনো অনুভব করেনি। নীলা এবার আস্তে আস্তে তাইমের ঠোঁটের মধ্যে চুমু খেতে লাগলো। নীলা যতই চুমু খাচ্ছে ততই তার মনে এক ধরনের ভালো লাগা কাজ করছে। কিন্তু হঠাৎ করে একটা ঘটনা ঘটায় যার জন্য নীলা মোটেও প্রস্তুত ছিল না। তাইম হঠাৎ করে হালকা নড়ে চড়ে উঠলো আর নীলাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর ঘুমের মধ্যে নীলার ঠোঁটে একটা চুমু খেয়ে বলল, ও সোনা, কোথায় ছিলে তুমি এতক্ষণ? জানো কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম, আর তোমার এখন আসার সময় হলো। এতক্ষণে যখন এসেই পড়েছো তাহলে আর এত সহজে যেতে দিচ্ছে না তোমায়। আমার জান পাখিটা, খুব ভালোবাসি তোকে। তাইম হঠাৎ করে হালকা নড়ে চড়ে উঠলো আর নীলা শক্ত করে জড়িয়ে ধরলো আর ঘুমের মধ্যে নীলার ঠোঁটে একটা চুমু খেয়ে বলল, ও সোনা, কোথায় ছিলে তুমি এতক্ষণ? জানো কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম, আর তোমার এখন আসার সময় হলো। এতক্ষণ যখন এসেই পড়েছো তাহলে আর এত সহজে যেতে দিচ্ছি না তোমায়। এখন জান পাখিটা, খুব ভালোবাসি তোমায়। হঠাৎ তাইমের এমন কথা শুনে নীলা অনেকটাই চমকে উঠলো, সাথে অনেক ভয়ও পেল। নীলা তাইমের দিকে তাকিয়ে দেখলো তাইম চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে। তার মানে কি তাইমের ঘুমের মধ্যে থেকেই কথাগুলো বলছে, নাকি ঘুমের ভান করে বলছে শুয়ে আছে? না, ভাইয়া তো কখনো এত রাত জাগে না, তাহলে এখন নিশ্চয়ই ভাইয়া ঘুমের মধ্যে আছে। আমার কাজ তো শেষ, এখন আমি রুমে চলে যাই। না হলে ভাইয়া যদি হঠাৎ ঘুম থেকে উঠে যান আর আমাকে এখানে দেখে ফেলেন তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। ভাইয়া যদি আমাকে জিজ্ঞেস করেন আমি ওনার রুমে কেন, তাহলে আমি কি জবাব দিব ভাইয়াকে? না, এখন আমাকে রুমে চলে যাওয়াই ভালো। দ্রুত কেটে পড় নীলা। তারপর নীলা যেই তাইমের উপর থেকে উঠতে যাবে তখনই তার মনে হলো কে যেন তাকে ধরে রেখেছে, যার কারণে সে উঠতে পারছে না। নীলা ভালো করে খেয়াল করে দেখলো তাইমই তাকে জড়িয়ে ধরে রেখেছে, যার কারণে সে উঠতে পারছে না। নীলা পড়লো এমন আরেক বিপদে। এখন সে কিভাবে তার রুমে যাবে? উঠতে গেলেই তো তামিম ভাইয়ার হাত সরাতে হবে। তখন যদি তামিম ভাইয়া ঘুম থেকে উঠে পড়েন তাহলে তো উনি আমাকে দেখে ফেলবেন। এখন আমি কি করি? নীলা অনেকক্ষণ ধরে ভাবার পর হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। এখন এই বুদ্ধি কাজে লাগিয়ে তাকে এখান থেকে বের হতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। নীলার কোনো কিছু না ভেবে তার বুদ্ধি মোতাবেক তাইমের গায়ে সুড়সুড়ি দিতে শুরু করলো। এতে তামিম কিছুটা নড়ে চড়ে উঠলো, কিন্তু নীলাকে ছাড়লো না। নীলাও হাল ছাড়লো না, সে তার মতো করে তাইমের গায়ে সুড়সুড়ি দিয়েই যাচ্ছে, কিন্তু তবুও তামিম নীলাকে ছাড়ছে না। এদিকে নীলার হাত ব্যথা করছে তাইমের গায়ে সুড়সুড়ি দিয়ে দিতে। তারপর নীলা সুড়সুড়ি দেওয়া বাদ দিয়ে রেগে গিয়ে তাইমের ঘাড়ের মধ্যে জোরে একটা কামড় বসিয়ে দিল। কামড় খেয়ে তামিম ঘুম থেকে চিৎকার মেরে উঠলো। এর মধ্যে সেও নীলাকে ছেড়ে দিল। ছাড়া পেয়ে নীলাও নিজের জীবন বাঁচাতে দৌড়ে তাইমের রুম থেকে বেরিয়ে সোজা নিজের রুমে চলে আসলো। তাইম ঘুম ঘুম চোখে রুমের চারপাশে তাকাতে লাগলো, কিন্তু রুমের মধ্যে সে কাউকেই দেখতে পেল না। সে তাড়াতাড়ি করে বিছানা থেকে রুমের লাইট অন করলো। এবার রুমটা আলোকিত হয়ে উঠলো। তাই মনে মনে বলল, রুমের মধ্যে তো কেউ নেই, তাহলে আমাকে রুমের মধ্যে কামড় দিল কে? রুমে ভূত টুত এলো না তো? না না, ভূত বলতে পৃথিবীতে কিছুই নেই, সব মনের ভূত। কিন্তু আমাকে কামড় দিল কে? এদিকে তাইমের চিৎকার শুনে বাড়ির সবার ঘুম ভেঙে গেল। সবাই যার যার রুম থেকে বেরিয়ে দ্রুত তাইমের রুমে চলে আসলো। কি হয়েছে রে বাবা, তুই এইভাবে চিৎকার দিলি কেন? কি হয়েছে রে তোর? কিছুটা অস্থির হয়ে বললাম। ঘুমের মধ্যে কোনো বাজে স্বপ্ন দেখেছো নাকি? না, তেমন কিছু দেখিনি। না মানে আসলে আমি নিজেও জানি না কেন চিৎকার করলাম। হয়তো কোনো দোষ স্বপ্ন দেখেছে। আচ্ছা বাদ দাও, আর আমার আব্বুটাকে ঘুমাতে দাও। যাও আব্বু, তুমি ঘুমিয়ে পড়ো। নীলার আম্মু তাইমকে নিজের ছেলের মতোই দেখেন, তাই উনি তামিমদের আদর করে আব্বু ডাকেন। আচ্ছা চাচি। চল আমরা এখন যাই, ও ঘুমাক। তারপর সবাই রুম থেকে বেরিয়ে যার যার রুমে চলে গেল। আর তামিম রুমের লাইট অফ করে ড্রিম লাইটটা জ্বালিয়ে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়লো। বিছানায় শুয়ে শুয়ে তামিম ভাবতে লাগলো, কেউ এসেছিল নাকি আমার রুমে?
কেউ না আসলে আমার ঘাড়ে কামড় মারলো কে? ঘাড়ে তো এখনো হালকা ব্যথা করছে। নিশ্চয়ই আমার রুমে কেউ না কেউ এসেছিল, কিন্তু সে কে? নীলু এলো না তো আবার? না, নীলু তো কখনো এত রাত জাগে না। 10টা হলেই তার চোখে ঘুম টলমল করে। নীলু না আসলে কি আসবে তাহলে? দূর, যা হওয়ার হয়েছে, এইসব আর ভেবে লাভ নেই। এখন বরং ঘুমিয়ে পড়ি। তারপর তামিম আবার নিজের মতো করে ঘুমিয়ে পড়ল। এদিকে নীলা তাইমের রুম থেকে দৌড়ে এসে তার রুমে ঢুকে হাঁপাতে লাগলো। আরেকটু হলেই সে তাইমের কাছে ধরা পড়ে যেত। ভাগ্যিস একটুর জন্য বেঁচে গেছে। নীলা হাঁপাতে হাঁপাতে তার ঠোঁটের কোণায় বিশ্বজয়ী এক হাসি ফুটে উঠল। অনেক কষ্টের পর নীলা নিজের কাজটা সম্পূর্ণ করতে পেরেছে। এতে নীলা এখন অনেক খুশি। ঠোঁটে চুমু খেলে যে মিষ্টি স্বাদ পাওয়া যায় এটা সত্যি। নীলা যখন তাইমের ঠোঁটে কিস করছিল তখন সে তাইমের ঠোঁটের মধ্যে এক ধরনের মিষ্টি স্বাদ পেয়েছে। নীলার মন চাচ্ছে আবার তাইমের সেই মিষ্টি ঠোঁটের ছোঁয়া পেতে, কিন্তু এখন আর এটা সম্ভব নয়, কারণ এখন আবার তাইমের রুমে গেলে সে নিশ্চিত ধরা পড়ে যাবে। অনেক রাত হয়, নীলার চোখের পাতাও ভারী হয়ে আসছে। সে আর বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে রুমের দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ঘুম ভর্তি চোখ বন্ধ করতে নীলার ঘুমের দেশে হারিয়ে যায়। সকালবেলা তামিম, তোর ঘাড়ে এটা কিসের দাগ রে বাবা? সকালবেলা ডাইনিং টেবিলে বসে তামিম সবার সাথে নাস্তা খাচ্ছিল। ঠিক তখনই তাইমের আম্মু উপরোক্ত কথাটা বললেন। তাইম তার আম্মুর কথাটা শুনে অনেকটাই চমকে উঠল। তাইমের আম্মু কথায় টেবিলে বসা সবাই তাইমের দিকে তাকালো। কি রে, এইভাবে চমকে উঠলি কেন? আর তোর ঘাড়ে এটা কিসের দাগ? দেখে তো মনে হচ্ছে কেউ দাঁত দিয়ে কামড় দিয়েছে। তামিমের ঘাড় দেখতে দেখতে বললাম। এসব কি বলছো আম্মু? আমার ঘাড়ে কামড়ের দাগ আসবে কোথা থেকে? তুই গিয়ে ওয়াশরুমের আয়নার মধ্যে একবার নিজের ঘাড়টা দেখে আয়, তাহলেই বুঝতে পারবি। তাইম নিজের আম্মুর কথা মতো চেয়ার থেকে উঠে সোজা ওয়াশরুমে ঢুকে ওয়াশরুমের আয়নার সামনে এসে দাঁড়ালেন। আয়নার সামনে এসে দাঁড়াতে তাইম দেখলো তার ঘরের মধ্যে কামড়ের দাগ। দেখে বোঝা যাচ্ছে এটা দাঁতের কামড়, কিন্তু তার ঘরে কামড় দিল কে? তাইম আর ওইখানে না থেকে আবার ডাইনিং টেবিলে এসে বসে পড়ল। কি রে, দেখেছিস? বল এবার, তোর ঘাড়ে এই কামড়ের দাগ এলো কোথা থেকে? আসলে আম্মু, মানে 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 কি? যা বলার ভালো করে বল। আসলে গতকাল কলেজ থেকে আসার সময় রাস্তার মধ্যে একটা বাচ্চা ছেলে কোলে নিয়েছিলাম। তখন ওই বাচ্চা ছেলেটা আমার ঘাড়ে কামড়ে বসিয়ে দিয়েছে। এটা হয়তো সেটারই দাগ। কিন্তু দাগ দেখে তো মনে হয় না এটা কোনো বাচ্চার কামড়। মনে হচ্ছে এটা কোনো বড় মানুষেরই দাঁতের কামড় হবে। হ্যাঁ আম্মু, ঠিকই বলেছো। ওই বাচ্চাটা প্রায় 3 বছরের ছিল। কিন্তু আহা ভাবি, বাদ দাও না এখন এইসব। আর আমার আব্বুটাকে একটু শান্তিতে খেতে দাও। আব্বু তুমি খাও তো। আর পরের বার থেকে এমন কোনো বাচ্চা ছেলেকে কোলে নিবা না যার কামড়ানোর স্বভাব আছে। আচ্ছা চাচি। ছোট চাচির কথা শুনে তাইমের আম্মু আর কিছু বলল না। নীলাম এতক্ষণ ধরে ডাইনিং টেবিলে বসেছিল আর মনে মনে ভীষণ ভয় পাচ্ছিল এই বুঝি সে ধরা খেয়ে গেল। কিন্তু নীলার আম্মু তাইমের আম্মুকে থামিয়ে দেওয়াতে নীলা মনে মনে এক স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। তারপর সবাই চুপচাপ যে যার মতো নাস্তা সেরে উঠে পড়ল। নাস্তা শেষ করে তাইম রুমে এসে বিছানায় বসে ভাবতে লাগলো তাকে কামড়টা দিল কে। হঠাৎ তাইমের মনে পড়লো গত রাতে সে একটা স্বপ্ন দেখেছে, সেখানে একটা মেয়ে তার রুমে ঢুকে তার বুকের ওপর উঠে তার ছোট চুমু খাচ্ছিল। টাইম তখন মেয়েটাকে নিজের বউ মনে করে মেয়েটাকে জড়িয়ে ধরে আর সেই মেয়েটাও ঠোঁটে চুমু খায়। আর মেয়েটাকে সে কি ঘাড়ে কামড় বসিয়ে তার উপর থেকে দৌড়ে পালিয়ে যায়। অতঃপর তাইমের ঘুম ভেঙে যায়। ঘটনাটা ভেবে তামিম বিছানার উপরে তাকাতেই দেখলো বিছানার উপর একটা লম্বা চুল পড়ে আছে। তামিম তাড়াতাড়ি সেই চুলটা নিজের হাতে নেয় আর দেখে চুলটা অনেক বড়। চুলটা যে মহিলাদের সেটা তামিম ভালো করে বুঝতে পেরেছে, কিন্তু তার রুমে মহিলা আসলো কোথা থেকে? বাড়িতে তো আম্মু চাচি নীলু ছাড়া কোনো মহিলা নেই, তাহলে চুলটা কার? তাইম এবার চুলটা নিজের নাকের কাছে নিয়ে এসে চুলের ঘ্রাণ অনুভব করতে লাগলো। একসময় সে বুঝে গেল চুলটা কার। তারপরে নীলুই কাল রাত আমার রুমে এসেছিল। তাইম এবার রাগে গজকর করে চিৎকার করে নীলাকে ডাকতে লাগলো। তাইমের চিৎকার শুনে মিনিট পরে নীলা রুমে এসে হাজির হলো। নীলা রুমের ভেতর ঢুকে তামিম বিছানা থেকে উঠে সোজা নীলার কাছে চলে আসলো। নীলা 2 হাত দেওয়ালের সাথে চেপে ধরে নীলার মুখের কাছে তার মুখ নিয়ে রাগে কটপট করে বলল, কাল রাতে তুই আমার রুমে কেন এসেছিলি? আর আমার উপর বসে কি করেছিলি আমার সাথে? আর আমার ঘাড়ে কামড় মেরে পালিয়ে গেলি কেন? নীলা রুমের ভেতর ঢুকে তাইমের বিছানা থেকে উঠে সোজা নীলার কাছে চলে আসলো। আর নীলা 2 হাত দেওয়ালের সাথে চেপে ধরে নীলার মুখের কাছে তার মুখ নিয়ে রাগে কটমট করে বলল, গত রাতে তুই আমার রুমে কেন এসেছিলি? আর আমার উপর বসে কি করেছিলি আমার সাথে? আর আমার ঘাড়ে কামড় মেরে পালিয়ে গেলি কেন? তাইমের এমন কথা শুনে নীলা ভয়ের কলিজে কেঁপে উঠল। এতক্ষণ সে যেটার ভয় পাচ্ছিল এখন সেটাই হলো। অবশেষে সে তাইমের কাছে ধরা পড়েই গেল। কিন্তু তামিম ভাইয়া বুঝলেন কি করে যে আমি গত রাতে ওনার রুমে এসেছিলাম? নাকি উনি তখন ঘুমের ভান করে বসেছিলেন?
নাকি আমি যখন ওনার ঘাড়ে কামড় মেরে পালিয়ে যাচ্ছিলাম তখন উনি আমাকে দেখে ফেলেছিলেন? কোনটা? নীলা মনে মনে কথাগুলো ভাবছে আর বোঝার চেষ্টা করছে তামিম কিভাবে বুঝলো যে সে কাল রাতে তাইমের রুমে এসেছিল। এদিকে নীলাকে চুপ করে থাকতে দেখে তাইমের মাথা আরও গরম হয়ে গেল। তাইম এবার নীলার হাত দুটো দেওয়ালের সাথে আরও শক্ত করে চেপে ধরলো আর সেই আগের মতোই রাগে ফেঁসে নিয়ে নীলাকে বলল, কিছু জিজ্ঞেস করছি, কিন্তু তুই আমার প্রশ্নের উত্তর না দিয়ে এত কি ভাবছিস বলতো? হাতে ব্যথা পেয়ে নীলা আহ বলে একটু শব্দ করে কেঁদে ফেললো আর তাইমের দিকে কান্নায় ভেজা চোখে তাকিয়ে বলল, ভাইয়া আমার হাতে ব্যথা পাচ্ছি, প্লিজ হাতটা ছাড়ো। ছাড়বো, তার আগে আমার প্রশ্নের উত্তর দে। বল, তুই গত রাতে আমার রুমে কেন এসেছিলি? আমি তোমার রুমে কেন আসবো? প্রয়োজন ছাড়া তো আমি তোমার রুমে কখনোই আসি না। তাহলে রাতে আমি দেখ নীলু, আমি কিন্তু মিথ্যা একদমই পছন্দ করি না। আমার ঘাড়ে কোনো বাচ্চা কামড় দেয়নি, আর কামড়ের দাগটা দেখে বোঝা যাচ্ছে যে এটা কোনো বড় মানুষের দাঁতের দাগ। তাছাড়া বিছানার মধ্যে তোর দু একটা চুলও পেয়েছি আমি, চুলের স্মেলটা ঠিক তোর চুলের স্মেলের মতোই। সত্যি করে বলতো, গত রাতে তুই আমার রুমে কেন এসেছিলি? তাহলে এর জন্য তামিম ভাইয়া বুঝে ফেলেছেন যে আমি গত রাতে ওনার রুমে এসেছিলাম? বললাম তো আমি তোমার রুমে আসিনি। ধরা পড়ে গেছে জেনেও মিথ্যা বলার বাঁচার চেষ্টা করছে। বুঝেছি, তুই এইভাবে বলবি না। দাঁড়া, আমি এক্ষুনি গিয়ে বাড়ির সবাইকে বলছি যে তুই গত রাতে আমার রুমে এসেছিলি আর তুই আমার ঘাড়ে কামড় মেরেছিলি। তামিমের কথাগুলো শুনে নীলা আরও ভয় পেয়ে উঠল। নীলা ভালো করে জানে বাড়ির সবাই তামিমকে অনেক বিশ্বাস করে, বিশেষ করে নীলার আম্মা আব্বু। তামিম ভাইয়া যদি এখন সত্যি সবাইকে গিয়ে বলে যে গত রাতে আমি ওনার রুমে এসেছিলাম আর আমি ওনার ঘাড়ে কামড় মেরেছিলাম, তাহলে সবাই নিশ্চয়ই তামিম ভাইয়ার কথা বিশ্বাস করবে। তখন তো আমি সবার চোখে খারাপ হয়ে যাব। আমাকে নিয়ে সবাই কে না কি ভাববে তখন। না, এর চেয়ে ভালো আমি ভাইয়াকে সব সত্যি বলে দিই আর ভাইয়ার কাছে মাফ চেয়ে নিই। আবার কি ভাবছিস? আমি কি সবাইকে গিয়ে গত রাতে কথা বলবো, নাকি তুই নিজেই সত্যিটা বলবি? আসলে ভাইয়া ঠোঁটে চুমু খেলে যে এক ধরনের মিষ্টি স্বাদ পাওয়া যায়, এটা সত্যটা যাচাই করতে গত রাতে আমি তোমার রুমে এসেছিলাম। এটা সত্যতা যাচাই করতে আমার রুমে কেন আসলি রে? আর আমার ঘাড়ে কামড়ি মেরেছিলি কেন? আমি মিতুকে জিজ্ঞেস করেছিলাম এটা সত্যতা যাচাই করবো কি করে। তখন মিতু বলল তুমি ঘুমিয়ে গেলে আমি যেন তোমার রুমে এসে তোমার ঠোঁটে চুমু খাই, তাহলে আমি আমার সব প্রশ্নের উত্তর জানতে পারবো। তার মানে তুই গত রাতে আমার রুমে এসে আমার ঠোঁটের মধ্যে চুমু খেয়েছিলি? ভাইয়া আমার ভুল হয়ে গেছে, প্লিজ এইসব বাড়ির কাউকে বলিও না, আমি আর কখনো এইসব করবো না। বলেই ছোট বাচ্চাদের মতো ভ্যা ভ্যা করে কেঁদে দিল। নীলার কথায় তামিমের রাগ করা উচিত নাকি নীলাকে মাফ করে দেওয়া উচিত তামিম কিছুই বুঝতে পারছে না। নীলা গতরাত তার রুমে এসে তার ঠোঁটের মধ্যে চুমু খেয়েছে, এটা শুনে তামিমের যত রাগ হচ্ছে তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে নীলার কান্না দেখে। যদিও গত রাতের কাজটা নীলা ঠিক করেনি, কিন্তু তামিম এটার জন্য নীলার উপর রাগও করতে পারছে না। কারণটা হলো নীলার চোখের পানি। তামিম নীলার প্রতি হাজার রাগ দেখালেও নীলার চোখের পানি তামিমের একদম সহ্য করতে পারে না। তামিম মনে হয় পৃথিবীতে তার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে নীলার চোখের পানি, যেটা সে একদমই সহ্য করতে পারে না। তামিম এবার নিজের মনকে নরম করে নীলার হাত ছেড়ে দিয়ে তার দুই হাত দিয়ে আলতো করে নীলার চোখের পানি মুছে দিল আর বলল, এই পাগলি, কাঁদছিস কেন? আমি কি তোকে মেরেছি নাকি বকেছি? হ্যাঁ, মেরেছো বকেছো? ও মা, কখন মারলাম আর কখন বকলাম? এই যে আমার হাত এত জোরে দেওয়ালের সাথে চেপে ধরেছিলে, এটাকেই মারা বলে। আর আমার সাথে যে রাগী গলায় কথা বলেছো, এইটাই বকা। নীলার এমন কথা শুনে তামিম ফিক করে হেসে দিল। এতক্ষণে তামিমের মধ্যে যে রাগ ছিল তা নিমিষেই শেষ হয়ে গেল নীলার কথা শুনে। তামিমের মুখে হাসি দেখে নীলার মন থেকে এতক্ষণ তামিমের প্রতি ভয়টা চলে গেছে। নীলা এখন কিছুটা খুশি হয়ে তামিমের রাগ কমে গেছে দেখে। খুব ব্যথা পেয়েছিস হাতে, তাই না? সরি রে, আসলে তখন আমার যে কি হয়েছিল আমি নিজেই জানি না। আর তুইও কিন্তু গত রাতে যা করেছিস তা একদম ঠিক করিসনি। নীলা নিশ্চুপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। গত রাতে যা করেছিস আর কোনোদিন এমন কাজ করবি? নীলা মাথা নাড়িয়ে না সূচক জবাব দিল। মনে থাকবে তো? নীলা মাথার উপর নিচ করে হ্যাঁ সূচক জবাব দিল। যা, আজকের মতো তোকে মাফ করে দিলাম। তবে আর কোনোদিন যদি এমন করেছিস তাহলে কিন্তু আমি ওই দিন সত্যি সত্যি বাড়ির সবাইকে সব কিছু বলে দেবো। তাইমের কথা শুনে নীলা বেজায় খুশি হয়ে উঠল আর খুশির ছুটে টুপ করে তাইমের ডান গলাটা চুমুক এগিয়ে দিল আর বলল, থ্যাংক ইউ ভাইয়া, আমি আর কোনো দিন এমন মজা করব না। নীলার এমন কাজে তাইমের গালে হাত দিয়ে নীলার দিকে হালকা অবাক ভুরুকুচকে তাকালো। নীলা এতক্ষণে বুঝে গেল তাইমের গালে হয়তো তার চুমু দেওয়াটা ঠিক হয়নি। নীলা এখন নিজের কাজের জন্য নিজেই লজ্জা পেয়ে গেল। নীলার এক সেকেন্ড ওইখানে দাঁড়ালো না, তাইমের রুম থেকে দৌড়ে বেরিয়ে এসে নিজের রুমে চলে আসলো। নীলার এইভাবে দৌড়ে চলে যাওয়াতে তামিম মুচকে আসলো আর বলল,
পাগলি একটা। আর শুক্রবার হওয়াতে তামিম একটু তাড়াতাড়ি গোসল করে একটা পাঞ্জাবি পরে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে চলে গেল। নামাজ শেষে তামিম আবার বাসায় চলে আসলো। বাসায় এসে দুপুরে খাবার খেয়ে তামিম একটু ঘুমিয়ে পড়লো। এভাবেই দিনটা কেটে গেল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তামিম তার কলেজে চলে গেল আর নীলা তার স্কুলে এসে নীলা মিথিকে খুঁজতে লাগলো গত রাতের ঘটনা বলার জন্য, কিন্তু সে মিথিকে কোথাও খুঁজে পেল না। অনেক খোঁজার পর অবশেষে মিথুকে পাওয়া গেল স্কুলের পেছনে বটগাছটার নিচে। কিন্তু নীলার মিতুর কাছে গিয়ে যা দেখলো তা দেখে নীলা ওইখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নীলা চোখ বড় বড় করে মিতু আর রাফির দিকে তাকিয়ে আছে আর ভাবছে এরা দুজন একে অপরকে এইভাবে জড়িয়ে ধরে রেখেছে কেন। নীলা দেখলো রাফি বারবার মিতুর থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু মিতু কিছুতেই রাফিকে ছাড়ছে না। মিতু রাফিকে জোরপূর্বক জড়িয়ে ধরে রেখেছে। এদিকে নীলা যে তাদের সামনে দাঁড়িয়ে আছে সেদিকে তাদের কোনো খেয়াল নেই। নীলা এবার মিতু আর রাফির আরও কাছে গিয়ে দাঁড়ালো। একটা জোরে কাশি দিয়ে উঠলো। হঠাৎ করে কাশির আওয়াজ শুনে মিতু রাফিকে তাড়াতাড়ি ছেড়ে দিয়ে আশেপাশে তাকাতে লাগলো। মিতু একবার মাথা ঘোরাতেই দেখলো নীলা তাদের সামনে দাঁড়িয়ে আছে। নীলাকে তাদের সামনে দেখে মিতু বসা থেকে উঠে দাঁড়ালো আর রাফি তো নীলাকে দেখা মাত্রই দৌড়ে পালিয়েছে। কি রে তুই এখানে কখন আসলি? যখন তোরা একে অপরকে জড়িয়ে ধরেছিলি তখনই এসছি। দূর, তুই আর আসার সময় পেলে না। কত কষ্ট করে রাফিকে আজ এখানে নিয়ে আসলাম একটু জড়িয়ে ধরবে বলো, আর তুই এসেই সব মাটি করে দিলি। আমি তো আর এমনি আসিনি, এসছি তোকে একটা কথা জানাতে। কি কথা? আমি গত রাতে তামিম ভাইয়ের ঠোঁটে চুমু খেয়েছিলাম। তাই নাকি? তা কেমন লাগলো চুমু খেতে? আর তোর সব প্রশ্নের উত্তর এখন পেয়ে গেছিস তো? কেমন লাগলো বলতে, যখন আমি ওনার ঠোঁটে চুমু খেয়েছিলাম তখন মনের মধ্যে এক প্রকার অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয়েছিল আর এক ধরনের ভালো লাগা কাজ করছিল। ইচ্ছে করছিল ওনার ঠোঁটে আরও চুমু খাই, কিন্তু আর তা হলো না। কেন? আর তামিম ভাইকে জানেন না যে তুই ওনার ঠোঁটে চুমু খেয়েছিস? বলছি শোন। তারপর নীলা মিতুকে ওই রাতের ঘটনা প্লাস গতকাল রাতের ঘটনা বলল। বলিস কি? তামিম ভাইয়া তাহলে সব জেনেও তোকে মাফ করে দিয়েছেন? আর তুই এবারও তামিম ভাইয়ার কাছে বলেছিস যে আমি তোকে চুমু খাওয়ার বুদ্ধিটা দিয়েছি? তাছাড়া আমি কি করব? ভাই আমাকে যেভাবে চেপে ধরেছিলেন আর সবাইকে সবকিছু বলে দেওয়ার ভয় দেখিয়েছিলেন, তাই আমিও সব সত্যি বলে দিয়েছি। তুই তো দেখছি আমার রাফির সবকিছু ভাইরাল করে দিচ্ছিস। যা তুই, আর আমার সাথে কথাই বলবি না। তোর সাথে আর কথা নাই। এই প্লিজ এমন করিস না। স্কুলে তুই ছাড়া আমার কোনো বান্ধবী নেই। তোকে ছাড়া আমি একা একা থাকবো কি করে বল? আচ্ছা যা, এবারের মতো মাফ করে দিলাম, কিন্তু পরের বার থেকে আমার আর রাফির বিষয়ে কাউকে কিছু বলেছিস তো ওই দিনই আমাদের বন্ধুত্ব শেষ। মনে থাকে যেন। আচ্ছা মনে থাকবে। এবার চল ক্লাসে যাই। চল। তারপর নীলা আর মিতু দুজনে তাদের ক্লাসে চলে আসলো আর একটা বেঞ্চে দুজনে বসে পড়লো। এদিকে তামিম কলেজে গিয়ে কলেজের বড় ব্রডকাস্টের নিচে দাঁড়িয়ে আছে আর ফোন টিপছে। তার কোনো বন্ধু এখনো কলেজে আসেনি, বিদায় সে ক্লাসে না গিয়ে বাইরে একা একা দাঁড়িয়ে আছে, ফেসবুকিং করছে। এই যে ইন্টার প্রথম বর্ষের ক্লাসরুমটা কোন দিকে একটু বলবেন? টাইম দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেসবুকিং করছিল, ঠিক তখনই একটা মেইলি কণ্ঠে কথাটা ভেসে উঠলো। তাই ফেসবুকিং করা বাদ দিয়ে মাথা তুলে সামনের দিকে তাকালো আর দেখলো একটা মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। হয়তো এই মেয়েটার কথাই বলছে। মেয়েটার দিকে এক নজর তাকিয়ে টাইম চোখ সরিয়ে নিল আর বলল, জি আমাকে কিছু বলছেন? এইখানে তো আপনি ছাড়া আর কেউ নেই, তাহলে আর কাকে বলবো? টাইম চারপাশে তাকিয়ে দেখলো সত্যি তার আশেপাশে কেউ নেই। জি বলেন, কি বলবেন? বলছি ইন্টার প্রথম বর্ষের ক্লাসরুমটা কোন দিকে? ওই যে দুতলা বিল্ডিং দেখছেন, ওই বিল্ডিং এর নিচতলা প্রথম রুমটা ইন্টার ফার্স্ট ইয়ার রুমে। ও আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম। তারপর মেয়েটা সেখান থেকে ক্লাসে চলে গেল আর টাইম আবার আগের মতোই ফেসবুকিং করতে লাগলো। কিরে হারামি, মেয়েটা কে ছিল? তাই ফেসবুকিং করার পুরো মনোযোগ দিতে না দিতেই আবার কে যেন কথাটা বলল। তাই মাথা তুলে সামনে তাকিয়ে দেখলো তার বন্ধুরা দাঁড়িয়ে আছে। আরে তোরা কখন আসলি? যখন তুই ওই মেয়েটার সাথে কথা বলতেছিলি তখনই এসেছি আমরা। কোন মেয়ে? কই আমি তো তোদেরকে দেখলাম না। একটু আগে যে মেয়েটা তোর সাথে কথা বলছিল সেই মেয়ের কথা বলছি। আর আমরা তখন কলেজের গেটের কাছে দাঁড়িয়েছিলাম, কিন্তু মেয়েটা তোর সামনে তাকাতে আমরা আসছিলাম না। তো এখন বল, মেয়েটা কে? আমি কিভাবে বলবো মেয়েটাকে? তোরা আসছিলি না, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেসবুকিং করছিলাম। ঠিক তখনই মেয়েটা আমার সামনে এসে দাঁড়ায় আর জিজ্ঞেস করে ইন্টার প্রথম বর্ষের ক্লাসরুম কোন দিকে। তো আমিও মেয়েটাকে ক্লাসরুম দেখিয়ে দিলাম আর মেয়েটা চলে গেল।
বলিস কি, মেয়েটা ইন্টার প্রথম বর্ষের ক্লাসরুম তালাশ করছিল। তার মানে মেয়েটা নিশ্চয়ই আমাদের সাথেই পড়ে। বন্ধু, আমাদের প্রত্যেকেরই তো জিএফ আছে, এবার তুই একটা জিএফ বানিয়ে ফেল। দেখ ওই মেয়েটাকে কোনো রকমে পটাতে পারিস কি না। এভাবে একা একা আর কত বছর থাকবে? এবার অন্তত একটা প্রেম কর। দেখ, তোরা ভালো করে জানিস যে আমি সব প্রেম ভালোবাসা একদম পছন্দ করি না। তারপরে তোরা সবসময় আমাকে প্রেম করতে বলিস কেন বলতো? আরে বেটা, আমাদের ফ্রেন্ডের মধ্যে তুই একজন যে আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে প্রেম করিসনি। দেখ, আমিও তো ক্লাস 10-এ থাকতে তামান্নার আমার জিএফ সাথে প্রেম করা শুরু করেছি। শুভরও তো এখন একটা জিএফ আছে, প্রেম করিস না শুধু তুই। এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক যে আমরা সবাই প্রেম করি অথচ তুই প্রেম করিস না। তাই শুভ ঠিকই বলেছে, তুই এবার একটা প্রেম কর আর আমাদের মতো মিঙ্গেল হয়ে যা। দেখ, বিয়ের আগে এইসব প্রেম ভালোবাসাকে ইসলামে হারাম বলা হয়েছে। আর তোরা যাদের সাথে প্রেম করছিস তাদেরকে নিজের জীবনসঙ্গী হিসেবে পাবি, তার কি গ্যারান্টি? ওই মেয়েদের মা বাবা তো তাদের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ভালো কোনো ধনী জামাই খুঁজবে যাতে তাদের মেয়ে জীবনে সুখে থাকে। কিন্তু তোরা প্রেম করেছিস ভালো কথা, কিন্তু জীবনে এমন কিছু করিস যাতে ওদের মা বাবা নিজে থেকে এসেই ওদের মেয়েকে তোদের হাতে তুলে দেয়। তোদেরকে যেন ওদের কাছে যেতে হয় না ওদের মেয়েকে বিয়ে করার জন্য। আর আমি প্রেম করি না বলে তোদের জন্য যদি এতটাই লজ্জাজনক বিষয় হয়, তাহলে আজ থেকে আমাকে তোরা ফ্রেন্ড ভাবিস না। তোদের ফ্রেন্ড সার্কেল থেকে আমাকে বাদ দিয়ে দে। আরে কি বলছিস এইসব? আমাদের বন্ধুত্ব সেই ক্লাস 1 থেকে, আর তুই আজকে এই সামান্য ব্যাপারে আমাদের এত বছরের বন্ধুত্ব নষ্ট করে দিবি? আর তুই যে কথাগুলো বলছিস তা ভুল বলিসনি। বিয়ের আগে কোনো নারীর সাথে প্রেম ভালোবাসা করা ঠিক না, কিন্তু কি করবো বল, প্রেম করার সময় তো আর এইসব মাথায় থাকে না। আর আজকে দেখে আমরাও আর কখনো তোকে প্রেম করার কথা বলবো না, কিন্তু প্লিজ তবু তুই আমাদের এত বছরের বন্ধুত্বটা নষ্ট করিস না। ওকে, মনে থাকে জানো। আর যদি কোনোদিন আমাকে প্রেম করার জন্য বলেছিস রে, তো ওই দিন আমি তোদের থেকে আলাদা হয়ে যাব, ভেঙে ফেলবো আমাদের ক্লাস 1 থেকে কলেজ অব্দি এই বন্ধুত্বটা। না, আর কখনো এসব বলবো না, প্রমিস। আচ্ছা বন্ধু, একটা প্রশ্ন করব। কি প্রশ্ন বল? তোর কি কাউকে ভালো লাগে? কাউকে পছন্দ করিস? এমন কেউ আছে কি তোর লাইফে? দেখ, আমরা তো তোর বন্ধু, আমাদের এতটুকু তো জানার অধিকার আছে। একজনকে আমি ভালোবাসি, তবে সেটা কখনো তাকে বলা হয়নি, মনে মনে তাকে ভালোবেসেছি। কি বলিস? তাহলে তলে তলে এত দূর আর আমরা কিছুই জানি না? তা কে সেই ভাগ্যবতী নারী যাকে তুই ভালোবাসিস? আছে একজন, কিন্তু তার ব্যাপারে তোদেরকে কিছু বলতে পারবো না, কিন্তু একদিন তোদেরকে সব বলবো, সময় হোক। সেই সময়টা কবে আসবে? নিজেও জানি না। টুং টুং কলেজের বেল বেজে উঠলো। বেল দিয়ে দিয়েছে, চল এবার ক্লাসে যাই। চল। তারপর তামিম আর তার বন্ধুরা সেখান থেকে তাদের ক্লাসে চলে আসলো। ক্লাসে আসার কিছুক্ষণ পর স্যারও ক্লাস করাতে আসলেন। এক একে সবটা ক্লাস শেষ করে ওই দিনের মতো কলেজ ছুটি হয়ে গেল। তামিম তার বন্ধুদের থেকে বিদায় নিয়ে সোজা বাসায় চলে আসলো। বাসায় এসে তামিম তার রুমে যাবে এমন সময় ড্রয়িং রুমের দিকে চোখ পড়তে সে দেখলো নীলা ড্রয়িং রুমের সোফায় বসে বসে টিভি দেখছে। তামিম টিভির দিকে তাকিয়ে দেখলো নীলা একটা হিন্দি মুভি দেখছে, যেটা নায়ক নায়িকারা একে অপরকে জড়িয়ে ধরে আছে আর কি যেন বলাবলি করছে। টিভিতে এমন দৃশ্য দেখে মুহূর্তের মধ্যে তামিমের মাথা গরম হয়ে গেল। সে আর রুমে গেল না, সোজা ড্রয়িং রুমে ঢুকে নীলা আর টিভির মাঝখানে গিয়ে দাঁড়ালো। তামিমকে হঠাৎ এইভাবে সামনে দেখতে পেয়ে নীলা অনেকটা চমকে উঠলো। আর যখন দেখলো তামিম অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রয়েছে, আর তখন নীলা কিছুটা ভয় পেয়ে উঠলো। এদিকে তামিম নীলার দিকে কিছুক্ষণ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থেকে হঠাৎ ছো মেরে নীলার হাত থেকে টিভি রিমোটটা কেড়ে নিল। সজোরে মেঝের মধ্যে আছাড় মারল, সঙ্গে সঙ্গে রিমোট ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তামিমের এমন কাজে নীলা এবার অনেক ভয় পেয়ে উঠলো, কিন্তু রিমোট ভেঙেও তামিমের রাগ কমেনি। তামিম এবার সোজা নীলার চুলের মুঠি ধরে নীলার গায়ে ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দিল আর বলল, রাগে চিৎকার করে কথাগুলো বলল। তামিমের হাতে চর খেয়ে নীলার অবস্থা একদম বেহাল হয়ে গেছে। এত জোরে চর মারা নীলার ফর্সা গাল তামিমের 5 আঙুলে চাপ পড়ে গেছে, ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। তামিম এখন নীলার চুলের মুঠি ধরে আছে, এতে নীলার ভীষণ কষ্ট হচ্ছে। এত কষ্ট আর ব্যথা সহ্য করতে না পেরে নীলা ভ্যা ভ্যা করে কেঁদে দিল। নীলার কান্না দেখে আজকে আর তামিমের মন নরম হলো না, উল্টো তার রাগ আরও কয়েকগুণ বেড়ে গেল। হাই চুপ, একদম কাঁদবি না, কান্না থামা বলছি। তাইমের ধমক শুনে নীলা ভয় পেয়ে কান্না বন্ধ করে ছলছল চোখে তাইমের দিকে তাকালো। নীলা যেন তাইমকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু কিছুই বলতে পারছে না। এদিকে তাইম চিৎকার শুনে তাইমের আম্মু আর নীলার আম্মু দুজনের রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমের দিকে চলে আসলেন। দুজন ড্রয়িং রুমে এসে দেখলেন তাইম নীলার চুলের মুঠি ধরে আছে আর নীলা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। নীলার ঠোঁট ফেটে রক্ত পড়ছে। এটা দেখার পরে তাইমের আম্মু দৌড়ে এসে তাইমের থেকে নীলাকে ছাড়িয়ে নিলেন আর তাইমের গালে ঠাস ঠাস করে একটা চর বসিয়ে দিলেন।
চর খেয়েও তাইমের মধ্যে কোনো পরিবর্তন ঘটলো না। সে আগের ন্যায় অগ্নিদৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে আছে। এই, তুই ওর সাথে কি করেছিস? আর নীলার ঠোঁট ফেটে রক্ত পড়ছে কেন? গালের মধ্যেও তো 5 আঙুলের দাগ পড়ে আছে। তুই ওকে চড় মেরেছিস? আরে ওকে জিজ্ঞেস করো কি করেছে। ও কি করেছে? হ্যাঁ, আর ওর এমন অবস্থা কেন? ওকে জিজ্ঞেস করো, আমি কিছুই বলতে পারবো না। কথাটা বলেই তামিম রাগে গজগজ করে সেখান থেকে নিজের রুমে চলে আসলো। তামিম চলে যাওয়ার পর নীলা আবার ভ্যা ভ্যা করে কান্না করে দিল। নীলার চেহারায় এমন অবস্থা দেখে তাইমের আম্মু ভীষণ কষ্ট হচ্ছে। নীলার গায়ে তো তাইম আজ পর্যন্ত কখনো হাত তুলেনি, তাহলে আজ তাইম নীলার সাথে এমন ব্যবহার করলো কেন? তাইমের উপর ওনার ভীষণ রাগ হচ্ছে। কিন্তু এই মুহূর্তে তিনি আর কিছু না ভেবে নীলাকে টেনে নিজের রুমে নিয়ে গেলেন আর ওনার বিছানার মধ্যে বসিয়ে দিলেন। তারপর আলমারি থেকে একটু তুলা আর মলম বের করে এনে তুলা দিয়ে নীলার ঠোঁটের রক্ত মুছে মলমটা নীলার ঠোঁটে লাগিয়ে দিলেন। নীলা এখনও শব্দ করে কান্না করছে না, তবে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। তাইমের আম্মু এবার নীলাকে কাছে টেনে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলেন আর নীলার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, তামিম তোমার সাথে কি করেছে মামুনি? নীলা নিশ্চুপ, শুধুই কাঁদছে, কেঁদেই যাচ্ছে। কেঁদো না, কান্না থামাও আর আমাকে বলো ও তোমার সাথে কি করেছে। উনি আমাকে চড় মেরেছেন। চড় মেরেছে? কিন্তু কেন? কি করেছিলে তুমি যে ও তোমাকে চড় মেরেছে? আমি জানি না ভাইয়া আমায় কেন মেরেছেন। বলে আবার ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। আচ্ছা, ও যখন তোমাকে মেরেছে তখন তুমি কি করছিলে মামুনি? আমি তখন ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম। এমন সময় উনি হুট করে আমার সামনে এসে দাঁড়ান আর আমার হাত থেকে টিভির রিমোটটা কেড়ে নিয়ে মেঝেতে আছাড় মেরে রিমোট ভেঙে ফেলেন। তারপর আমার চুল চেপে ধরে আমার গালে 2টা চড় মারেন। বলে আবার আগের ন্যায় কান্না করতে লাগলো। আজ ওর আব্বু বাসায় আসুক, তখন ওকে বোঝাবো মজা। তুমি আর কেঁদো না মামুনি, এবার কান্না থামাও। নীলা তবুও হালকা হালকা কেঁদে যাচ্ছে। এদিকে নীলার আম্মু নীলার এমন অবস্থা দেখে তাইমের উপর একটু রাগ করলেন না। তিনি উল্টো তাইমের রুমে চলে আসলেন। এই ব্যাপারে জিজ্ঞেস করছে নীলা কি দোষ করেছে, কারণ নীলার আম্মু ভালো করেই জানে তাইমেও কখনো অকারণে নীলাকে বকে না। কিন্তু আজ এইভাবে নীলাকে মারতেও তিনিও একটু অবাক হয়েছেন। নীলার আম্মু তাইমের রুমে এসে দেখলেন ভিতর থেকে দরজা বন্ধ করা, তাই তিনি দরজায় টোকা দিতে লাগলেন। কে? আমি তোমার চাচি, দরজাটা একটু খুলো বাবা। আমি এখন দরজা খুলতে পারবো না, আপনি প্লিজ এখান থেকে চলে যান আর আমাকে একটু একা থাকতে দিন। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তুমি থাকো। বলে উনি সেখান থেকে চলে আসলেন, কারণ উনি বুঝতে পেরেছেন এখন তামিম কিছুতেই দরজা খুলবে না। রাতের বেলা তাইমের আম্মু আব্বু আর নীলার আম্মু আব্বু বসে আছেন ড্রয়িং রুমে। তাদের একে অন্যের পাশে তাইম আর নীলাও রয়েছে। নীলা তাইমের আম্মুর পাশে সোফায় বসে আছে আর তামিম তাদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দুপুরবেলা নীলাকে মারার কারণে তাইমের আব্বু এখনও তাইমকে শাস্তি দেওয়ার জন্য সবাইকে এখানে ডেকেছেন। শুনলাম দুপুরে নাকি তুমি নীলাকে চড় মেরেছ, কথাটা কি সত্যি? হ্যাঁ। কেন মেরেছো নীলা মামুনিকে? তাইম নিশ্চুপ। তোমাকে আমি কিছু জিজ্ঞেস করেছি, কথা বলছো না কেন? তাইম নিশ্চুপ আগের মতোই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তাই মনে মনে ভাবছে, আব্বুকে আমি কিভাবে বলি যে নীলাকে আমি কেন মেরেছি? এসব কথা বলতেও তো আমার লজ্জা করছে। উফ, চাচিও আজকে চুপ করে আছেন। আব্বুর জায়গায় অন্য কেউ হলে তো চাচি নিজে আমাকে বাঁচিয়ে দিতেন, কিন্তু বাড়ির সবাই আব্বুকে ভীষণ ভয় পায়, তাই আজকে চাচিও আব্বুর ভয়ে কিছু বলতে পারছেন না। এই, তুই কথা বলছিস না কেন? হঠাৎ আব্বু ভীষণ রেগে গিয়ে চিৎকার করে বললেন কথাটা। তাইম তার আব্বুর এরকম ভয়ঙ্কর চিৎকার শুনে সে কিছুটা ভয় কেঁপে উঠল। তবুও তাইম কিছু না বলে আগের মতোই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তাইমকে চুপ করে থাকতে দেখে রফিক আহমেদের রাগ এখন চরম পর্যায়ে উঠে গেল। তিনি এবার বসা থেকে উঠে দাঁড়ালেন আর সোজা নিজের রুমের থেকে চলে আসলেন। রুমে এসে খাটের নিচ থেকে একটা ঝালি বেত বের করে নিয়ে আবার ড্রয়িং রুমে চলে আসলেন। ড্রয়িং রুমে এসে তিনি এবার তাইমের সামনে দাঁড়ালেন আর বললেন, কথা বলবি নাকি মাইর খাবি, কোনটা? তাইম মনে মনে ভাবলো, যদি বলে দিই আমি নীলাকে কেন মেরেছি তাহলে তো চাচু নীলাকে আস্ত রাখবে না। না, আমি কিছু বলবো না, এটা আব্বু আমার সাথে যা করার করুক। তাইমকে নিশ্চুপ থাকতে দেখে রফিক আহমেদ আর নিজের শান্ত রাখতে পারলেন না। ঝালি বেতটা দিয়ে তাইমের গায়ে ঠাস ঠাস করে মারতে শুরু করলেন। ঝালি বেতের বাড়ি খেয়ে তাইম নিজেকে শক্ত করে সে আগের ন্যায় দাঁড়িয়ে রইল আর নীরবভাবে মার খেতে লাগলো। ঝালি বেতের বাড়ি খেয়ে তাইমের ফর্সা শরীরে ঝালি বেতের দাগ পড়ে যাচ্ছে, তোর কোনো স্থানে রক্তের জমাটা বেঁধে যাচ্ছে। তাইমের এমন করুণ অবস্থা দেখে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। নীলাও তাইমের আব্বুর রাগ দেখে ভয় তাইমের আম্মুকে জড়িয়ে ধরে রেখেছে। তাইমও আম্মুকে কিছু না বলে নীলাকে নিজের বুকের সাথে চেপে ধরে বসে আছেন। এদিকে রফিক আহমেদ তাইমকে মেরেই চলেছে, থামার কোনো নামই নিচ্ছেন না। তাইমের শরীরের বিভিন্ন জায়গায় এখন ফুলে লাল হয়ে গেছে। তাইমের এমন অবস্থা দেখে নীলার আব্বু আর সহ্য করতে পারলেন না। তিনি তাড়াতাড়ি গিয়ে তাইমের আব্বুকে থামালেন আর অনুরোধ সুরে বললেন,
ভাইজান দয়া করে আর ওকে মারবেন না প্লিজ। আমি জানি তামিম কখনো অকারণে নীলাকে মারবে না, নিশ্চয়ই নীলা ভুল করেছে যার কারণে তামিম ওকে মেরেছে। এর জন্য তো আপনি ওকে শাস্তি দিয়ে ফেলেছেন, এবার বাদ দেন, আর কত মারবেন ওকে। নীলার আব্বুর কথাগুলো শুনে তাইমের আব্বু এবার কিছুটা শান্ত হলেন আর তাইমের উদ্দেশ্য করে বললেন, আর যদি কোনোদিন নীলা মামুনির গায়ে হাত তুলেছিস তাহলে তোকে আমি এই বাসা থেকেই বের করে দেবো। কথা বলে তিনি সেখান থেকে আবার নিজের রুমে চলে আসলেন। তাইমের আব্বু চলে যাওয়ার পরই নীলার আম্মু দৌড়ে ওনার রুমে গিয়ে একটা মলম নিয়ে এসে তাইমের সোফায় বসে ওর ফোলা জায়গায় মলম লাগাতে লাগলেন। তাইমের আম্মু ওইখানে দাঁড়িয়ে না থেকে নীলাকে নিজের সাথে ডাইনিং রুমে টেবিলে চলে আসলেন। তারপর একটা প্লেটে কিছু খাবার নিয়ে নীলাকে নিজের হাতে খাইয়ে দিলেন। খাওয়ানো শেষ হলে তিনি নীলাকে নিজের রুমে নিয়ে এসে ঘুমিয়ে যেতে বললেন। এদিকে নীলার আম্মু তাইমের শরীরে মলম লাগিয়ে দিয়ে একটা প্লেটে করে কিছু খাবার এনে তাইমকে জোর করে খাইয়ে দিলেন। তাইমের খাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু নীলার আম্মু জোরাজোরিতে তাকে খেতেই হলো। খাবার খেয়ে তাইম নিজের রুমে চলে আসলো, এসে দরজাটা লাগিয়ে বিছানার ওপর শুয়ে পড়লো। ঘড়িতে যখন 12টা বেজে উঠলো তখন তাইম নিজের রুমের দরজা খুলে রুম থেকে বের হলেন। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, এটাই সুযোগ তার নীলার কাছে যাওয়ার। তাই পা টিপে টিপে নীলার রুমের সামনে এসে দাঁড়ালো। রুমের দরজা ধাক্কা দিতে দরজা খুলে গেল। নীলা তো প্রতিদিন দরজা ভেতর থেকে লাগিয়ে ঘুমায়, কিন্তু আজ মনে হলো নীলা দরজা লাগাতে ভুলে গেছে। তাই এবার আস্তে আস্তে নীলার রুমে ঢুকে নীলার বিছানার সামনে এসে দাঁড়ায়। হালকা ড্রিম লাইটের আলোতে ঘুমন্ত নীলাকে বড্ড মায়াবী লাগছে। তাই এবার হাঁটু গেড়ে নীলার বিছানার পাশে বসলো আর নীলার গালের দিকে তাকালো। নীলার গালে 5 আঙুলের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। তাইমের এখন নিজেরই খারাপ লাগছে নীলার গালে তার হাতের আঙুলের চাপ দেখে। তখন চটটা এত জোরে না মারলেও হতো, কিন্তু তখন কি তাইমে সেই হুঁশ ছিল? সে তো রাগের মাথায় এইসব করেছে। সরি নীলু, বিশ্বাস কর আমি তখন নিজের মধ্যে ছিলাম না। রাগের মাথায় তোকে চড়টা মেরেছি, তোর খুব লেগেছে তাই না? এই যে কথা দিলাম তোর গায়ে কখনো হাত তুলবো না। তোকে মেরে যে আমিও এখন শান্তি পাচ্ছি না রে। খুব ভালোবাসি যে তোকে, নিজে চাই তো বেশি ভালোবাসি। প্লিজ আমাকে তুই মাফ করে দিস। কথাগুলো বলে তামিম নীলার কপালে একটা চুমু খেয়ে নীলার রুম থেকে বেরিয়ে আবার নিজের রুমে চলে আসলো। নীলা বিছানার ওপর শুয়ে শুয়ে ভাবছে, তামিম ভাইয়া একটু আগে এসব কি বলে গেলেন আমায়? উনি নিজেই আমায় মারলেন আর এখন উনি নিজেই কষ্ট পাচ্ছেন, আর উনি আমায় ভালোবাসেন মানে এই ভালোবাসা আবার কি? উফ, কিছুই তো বুঝতে পারছি না। আর ওইদিকে আমি ওনার ঠোঁটে চুমু খাওয়াতে আমায় কি ব্যথাটাই না দিলেন, আর আজকে উনি নিজেই আমার কপালে চুমু খেলেন। আচ্ছা, আমি কি স্বপ্নের মধ্যে আছি নাকি জেগে আছি? না, আমি তো এখনো ঘুমোইনি, তাহলে স্বপ্নে থাকবো কি করে? নীলার মাথায় এখন হাজারো প্রশ্ন প্লাস চিন্তাভাবনা ঘুরপাক খাচ্ছে। টাইমের বলা কথাগুলো মানে সে কিছুতেই বুঝতে পারছে না। টাইম থেকে ভালোবাসে এটার মানে কি? আর টাইম চলে যাওয়ার সময় তার কপালে চুমু দিয়ে গেল কেন? নীলার মন চাচ্ছে এক্ষুনি টাইমের কাছে গিয়ে সব প্রশ্নের উত্তর জেনে আসতে। কিন্তু না, এটা করা যাবে না, না হলে তামিম ভাইয়া বুঝে ফেলবে যে আমি তখন জেগেছিলাম। ভাইয়া ও আপুরা কি ভাবছেন? টাইমের কথাগুলো নীলা শুনলো কি করে, তাই তো? টাইম যখন নীলার রুমের দরজা খুলে আস্তে আস্তে নীলার পাশে এসে দাঁড়ায় তখন নীলা জেগেছিল আর টাইমের কথাই ভাবছিল। টাইম কেন তখন নীরবে মায়ের খেয়ে গেল, কেন সবাইকে বলল না যে সে নীলাকে কি কারণে মেরেছিল? এসব কথাই নীলা শুয়ে শুয়ে ভাবছিল। ঠিক তখনই সে খেয়াল করলো যে যেন তার রুমে দরজা খুলে ভেতরে ঢুকছে। অন্ধকারের মধ্যে নীলা প্রথমে একটা ছায়া মূর্তিকে দেখে কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু পরক্ষণে সে দেখলো ওই ছায়া মূর্তিটা আর কেউ না, ওটাই তামিম। এত রাতে নীলা তামিমকে নিজের রুম থেকে দেখে অনেকটাই ভয় পেয়ে যায়। নীলা মনে মনে ভাবলো হয়তো তখনকার মায়ের খাওয়ার জন্য সে এখন নীলার থেকে প্রতিশোধ নিতে এসেছে। নীলা এখন কি করবে ভেবে না পেয়ে চোখ বন্ধ করে ঘুমের ভান করে ঘুমিয়ে থাকে আর বোঝার চেষ্টা করে তামিম এত রাতে তার রুমে কি করতে এসেছে। তারপরের কাহিনী তো আপনারা জানেনই, এবার গল্পতে আসি। নীলা অনেক ভাবার পরেও যখন সে তার প্রশ্নের কোনো উত্তর খুঁজে পেল না তখন সে নিজেই নিজেকে বলল, অনেক রাত হয়েছে, নীলা এখন ঘুমিয়ে পড়, সকালে আবার স্কুলেও যেতে হবে। এসব নিয়ে না হয় কাল মিতুর সাথেই কথা বলে দেখবো না, মিতু কি বলে। তারপর নীলা আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ল। সকালবেলা ডাইনিং টেবিলে বসে সবাই যার যার মতো নাস্তা খাচ্ছে। তাইম আর নীলা একে অপরে বিপরীত সাইডে বসেছে। নাস্তা খেতে খেতে নীলা বারবার তাইমের দিকে আর চোখে তাকাচ্ছে, কিন্তু তামিম সেদিকে কোনো খেয়াল নেই। সে তার মতো মাথা নিচু করে নাস্তা খেয়েই যাচ্ছে। তাইমের শরীরে এখনও ঝালি বেতের আঘাতের চিহ্ন রয়েছে। নীলার বড্ড খারাপ লাগছে তাইমের শরীরের দাগগুলো দেখে। ভুলটা তারই ছিল, তখন সে যদি চ্যানেলটা পাল্টাতে তাহলে তামিম এসে তাকে মারত না, আর এর জন্যই তামিমকেও মার খেতে হতো না। নীলা গতকাল স্কুল থেকে বাসায় এসে খাওয়া দাওয়া করে ড্রয়িং রুমে বসে কার্টুন দেখছিল। এক কার্টুন দেখতে দেখতে তার ভীষণ বিরক্ত লাগছিল, তাই সে রিমোট দিয়ে অন্য কার্টুনের চ্যানেল বের করেছিল। ঠিক তখন একটা হিন্দি মুভি চলে আসে।
প্রথম মুভিতে ফাইট চলছিল, তাই নীলা আর চ্যানেলটা পাল্টায়নি, কারণ নীলার ফাইট দেখতে অনেক ভালো লাগে। ফাইট শেষ হওয়ার পরের মুভির নায়িকা গিয়ে নায়ককে জড়িয়ে ধরে। ঠিক সেই মুহূর্তেই টাইম ড্রয়িং রুমের সামনে এসে দাঁড়ায়, আর টিভিতে এমন দৃশ্য দেখে তার মাথা গরম হয়ে যায়। নাস্তা খাওয়া শেষ করে তামিম সেখান থেকে নিজের রুমে চলে আসলো আর কলেজে যাওয়ার জন্য রেডি হতে লাগলো। তামিম রেডি হচ্ছে, এমন সময় তার চাচি মানে নীলার আম্মু এসে তার রুমে ঢুকলেন। তামিমকে রেডি হতে দেখে তিনি বললেন, আরে আব্বু, কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ চাচি, কলেজ যাবো তো, তাই রেডি হচ্ছি। সে কি, শরীরে এই অবস্থা নিয়ে তুমি কলেজে যাবে? না না, আজ তোমার কলেজে যেতে হবে না, তুমি বাসায় থাকো। কিন্তু চাচি, বাসায় বসে থাকতে আমার ভালো লাগে না। তবুও আজ তুমি কলেজে যাবা না, বাসায় থাকো। কিন্তু বলেছি না, আজ তুমি কলেজে যাবা না। আচ্ছা ঠিক আছে, যাবো না। তামিম আবার নীলার আম্মুর কোনো কথা ফেলতে পারে না। এই তো আমার লক্ষ্মী আব্বুটা। দেখি এখন বিছানায় এসে বসো, আমি তোমার গায়ে মলমটা লাগিয়ে দিই, তাহলে শরীরের দাগ আর ব্যথা কমে যাবে। তামিম কিছু না বলে চুপচাপ বিছানায় গিয়ে বসে পড়লো। তারপর নীলার আম্মু তামিমের শরীরের দাগগুলোর মধ্যে মলম লাগিয়ে দিয়ে সেখান থেকে নীলার রুমে চলে আসলেন। নীলার রুমে ঢুকতেই তিনি দেখলেন তামিমের আম্মু নীলার রুমে রয়েছেন। আরে ভাবি, আপনি এখানে? নীলাকে বলে আসলাম সে যেন আজ স্কুল না যায়। তুমি মনে হয় তামিমকেও বলেছো কলেজে না যেতে, তাই তো? হ্যাঁ, ও শরীরে মলম লাগাতে গিয়ে দেখলাম ও কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে, তখন ওকে না করে আসলাম কলেজে না যাওয়ার জন্য। ভালোই করেছো। আচ্ছা, এবার চলো রান্নার কাজে লেগে পড়ি। হ্যাঁ চলেন। তারপর তারা দুজন সেখান থেকে রান্নাঘরে চলে আসলো আর রান্নার কাজে লেগে পড়লো। বিকেলবেলা রুমে বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না তাইমের, তাই সে রুম থেকে বেরিয়ে ছাদে চলে আসলো একটু সময় কাটানোর জন্য। তাইম ছাদে এসে পা রাখতে দেখে নীলাও এখানে রয়েছে। নীলাকে ছাদে দেখে তাইম আর ছাদে গেল না, আবার নিচে চলে আসতে লাগলো। ঠিক তখনই পেছন থেকে নীলা তাইমকে দাঁড়াতে বলল। ভাইয়া দাঁড়াও, কোথায় যাচ্ছ? দৌড়ে তাইমের কাছে এসে, রুমে যাচ্ছি। এখনই তো তুমি ছাদে আসলে, তাহলে এখন আবার রুমে যাচ্ছ কেন? এমনি ভালো লাগছে না তাই। ভাইয়া আমি সরি, গতকাল আমার জন্য তোমাকে বড় চাচুর থেকে মার খেতে হয়েছে। তোমার খুব লেগেছে তাই না? আরে না, তেমন বেশি লাগেনি, আর ভুল আমারও ছিল, তোকে ওই সময় ভাবে না মারলেও হতো। না ভাইয়া, আমারই ছিল আসলে। আর তখন থাক, বাদ দে সব, তুই থাক, আমি গেলাম এখন। কথাটা বলে তামিম ওখান থেকে সোজা নিজের রুমে চলে আসলো। নীলা মন খারাপ করে সেও ছাদ থেকে নেমে নিজের রুমে চলে আসলো। এভাবেই দিনটা কেটে গেল। তামিম আর নীলার মধ্যে ওই দিন আর কোনো কথা হলো না। পরের দিন সকালবেলা নাস্তা খেয়ে তামিম নিজের কলেজে আর নীলা নিজের স্কুলে চলে গেল। স্কুলে এসে নীলা মিথুকে কলেজের সামনে পেয়ে গেল। মিতু, তোকে একটা কথা জিজ্ঞেস করেছিল। কথা পরে জিজ্ঞেস করবি, আগে বল তুই গতকাল স্কুলে এলি না কেন? গতকাল এক জায়গায় গিয়েছিলাম, তাই আসতে পারিনি। ও আচ্ছা, কি কথা বলবি বল। এইখানে না, স্কুলের ভেতরে চল। ওকে চল। নীলা সোজা মিতুর কাছে গিয়ে দাঁড়ালো। তারপর দুজন স্কুলের ভেতর ঢুকে একটা আম গাছের নিচে দাঁড়ালো। বল এবার কি বলবি? আচ্ছা, এই ভালোবাসাটা কি? তুই বুঝিস না এটা কি? বুঝি না দেখেই তো তোকে জিজ্ঞেস করলাম। আসলে আমি নিজেও জানি না এটা কি, তবে এটার ব্যাপারে অনেক কিছু শুনেছি, কিন্তু ঠিক মনে করতে পারছি না কি কি শুনেছি। ধুর, এখন তাহলে আমি জানবো কি করে এই ভালোবাসাটা কি? তুই এটার বিষয়ে জেনে কি করবি? আর হঠাৎ তুই এই বিষয়টা জানতে চাচ্ছিস কেন? হয়েছে কি, গতকালের আগের রাতে তামিম ভাই আমার রুমে এসে আমাকে বললেন উনি নাকি আমায় ভালোবাসেন। তাই আমি জানতে চাচ্ছি এই ভালোবাসাটা কি। বলিস কি, রাফিও তো আমায় যেদিন প্রপোজ করেছিল সেদিন আমায় বলেছিল আমি তোমাকে খুব ভালোবাসি মিতু। নিশ্চয়ই এখানে একটা রহস্য আছে। তুই বরং তামিম ভাইয়া থেকে জেনে নে এই ভালোবাসাটা কি। আচ্ছা দেখি কি করা যায়। এবার ক্লাসে চল, একটু পর বেল দিয়ে দেবে। চল। তারপর নীলা আর মিতু দুজনে ক্লাসে আসলো আর দুজনে একটা বেঞ্চে বসে পড়লো। এদিকে তামিম কলেজে যাওয়ার পর তার বন্ধুরাও তাকে বারবার জিজ্ঞাসা করছে যে সে গতকাল কলেজে আসেনি কেন। তখন তামিমও সবাইকে একটা মিথ্যা কথা বলে সবাইকে শান্ত করে। এভাবেই কেটে গেল 2 দিন। এই 2 দিনে নীলা অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছে যে সে তামিমকে জিজ্ঞাসা করে দেখবে এই ভালোবাসাটা কি। কিন্তু সে তামিমকে কখনোই একা পাচ্ছে না এই কথাটা জিজ্ঞাসা করার জন্য। অবশেষে নীলা সন্ধ্যায় সময় পেল তামিমকে ছাদের মধ্যে একা পেয়ে কথাটা জিজ্ঞাসা করেই ফেললো। আচ্ছা ভাইয়া, ভালোবাসা কি? তামিম ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে সূর্য অস্ত যাওয়া দেখছিল। ঠিক তখনই পেছন থেকে কারোর উপরে ওঠার শব্দ শুনেই অনেকটা চমকে উঠল আর কৌতূহলে পেছনে ফিরতে দেখলো নীলা দাঁড়িয়ে আছে। নীলার প্রশ্নের জবাব তার এখন কি বলা উচিত সে যেন বুঝে উঠতে পারছে না।
এদিকে নীলা তাইমকে চুপ করে থাকতে দেখে আবারও বলে উঠল, কি হলো ভাইয়া, চুপ করে আছো কেন, বলো। কি বলবো? আর এইসব আবার তুই কোথা থেকে শিখেছিস? হ্যাঁ, তোমার থেকে। আমার থেকে মানে? তুমি যে ওই দিন মায়ের খেয়ে রাতে চুপি চুপি আমার রুমে এসেছিলে, তখন আমি জেগেই ছিলাম আর তোমার সব কথা শুনেছিলাম। তাইম তো অবাক নীলার কথা শুনে। নীলা তাহলে ওই রাতে আমার সব কথা শুনে ফেলেছে। আমি যে তার কপালে চুমু খেয়েছি এটাও নিশ্চয়ই নীলা বুঝে গেছে। এখন আমি নীলাকে কি বলবো? আর ওইসব কথা যদি নীলা বাড়ির কাউকে বলে দেয় তাহলে তো কেলেঙ্কারি লেগে যাবে। তুমি কি বলবে এই ভালোবাসাটা কি? না হলে কিন্তু আমি ওই রাতের সব ঘটনা বাড়ির সবাইকে বলে দিব। এই যা, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। না, যে করে হোক নীলাকে আটকাতে হবে, নাহলে বাড়ির সবাই আমাকে খারাপ ভাববে। কিন্তু কিভাবে কি করব কিছুই তো মাথায় আসছে না। আচ্ছা বুঝেছি, তুমি বলবে না। আচ্ছা থাকো তুমি, আমি গেলাম বাড়ির সবাইকে ওই রাতের ঘটনা বলতে। বলে নীলা উল্টো দিকে ঘুরে হাঁটা দেওয়া শুরু করলো। নীলা যখন বাসার দরজার কাছে এসে পড়লো, ঠিক তখনই তাইম দৌড় এসে নীলার পথ আটকে দাঁড়ায়। তারপর নীলাকে ছাদের দেওয়ালের সাথে চেপে ধরে নীলার মুখের কাছে তার মুখ নিয়ে এসে বলে। নীলা যখন ছাদের দরজার কাছে এসে পড়লো, ঠিক তখনই তাইম দৌড় এসে নীলার পথ আটকায়। তারপর নীলাকে ছাদের দেওয়ালের সাথে চেপে ধরে নীলার মুখের কাছে মুখ নিয়ে এসে বলে, ওই রাতের ঘটনা যদি বাড়ির কাউকে বলেছিস তো আমিও সবাইকে বলে দেবো যে তুই আমার ঠোঁটে চুমু খেয়েছিস। তাইমের এমন কথা শুনে নীলা কিছুটা ভয় পেয়ে যায়, কারণ সে জানে তাইমের কথা বাড়ির প্রত্যেকে বিশ্বাস করে। এই কথা যদি তাইমের আম্মু আব্বু বিশ্বাস না করেন, তবুও নীলার আম্মু আব্বু অবশ্যই কথাটা চোখ বুঝে বিশ্বাস করে নেবেন। নীলা এখন এটাই চিন্তা করছে যে সে কিভাবে তাইমের থেকে বাঁচা যায়। কি হলো, এখন কি ভাবছিস? বলবি না? যা বল গিয়ে। ও সরি, তোকে তো আবার আমি ধরে রেখেছি, তাহলে তুই যাবি কি করে? আচ্ছা এবার যা, তোকে ছেড়ে দিলাম। ছাড়া পেয়েও নীলা সেখানে দাঁড়িয়ে রইল আর ভাবতে লাগলো তার এখন কি করা উচিত। সে কি নিচে যাবে, ওই রাতের ঘটনা সবাইকে বলবে? তাহলে তো তামিম ভাইয়াও সবাইকে বলে দেবেন যে আমি ওনার ঠোঁটে চুমু খেয়েছিলাম। উফ, আমি কি করব? কি হলো, তুই এখন দাঁড়িয়ে আছিস কেন? জানা আর গিয়ে সবাইকে বল ওই রাতের ঘটনাটা। নাকি আমি যাবো আর সবাইকে গিয়ে বলবি? হ্যাঁ না ভাইয়া প্লিজ এমন করো না, আমি কাউকে কিচ্ছু বলবো না, তুমিও কাউকে কিছু বলো না প্লিজ। কেন এখন কেন না করছিস? একটু আগে তো খুব করে বললি যে তোকে ভালোবাসা কি, এটা না বললে তুই গিয়ে সবাইকে ওই রাতে ঘটনাটা বলে দিবি। আমার ভুল হয়ে গেছে, আমি কাউকে কিচ্ছু বলবো না, সত্যি প্লিজ তুমিও কাউকে কিছু বলিও না। ওকে, বলবো না। তবে তুই আর কোনোদিন আমার থেকে বা অন্য কারোর কাছ থেকে এই ভালোবাসা কি তা জানতে চাইবি না, কথা দে। আচ্ছা কথা দিলাম, আমি আর কখনো জানতে চাইবো না এই ভালোবাসা কি। এই তো গুড গার্ল, এবার চুপচাপ নিজের রুমে যা আর গিয়ে পড়তে বস। আচ্ছা বলে সেখান থেকে সোজা নিজের রুমে চলে আসলো। নীলা চলে যাওয়ার পর তাইম একটা স্বস্তির নিঃশ্বাস নিল। একটু আগেও তাইমের মনে হচ্ছিল তার নিঃশ্বাস চলাচলে অসুবিধা হচ্ছে, কিন্তু এখন নীলাকে শান্ত করতে পেরে সে যেন হাঁপ ছেড়ে বাঁচলো। তারপর তাইম আরও কিছুক্ষণ ছাদে সময় কাটিয়ে নিজের রুমে চলে আসলো। রুমে এসে তাইম কিছুক্ষণ পড়তে বসে পড়ল। পড়াশোনা এক পর্যায়ে তার আম্মু এসে তাকে খাবারের জন্য ডাক দিয়ে গেলেন। তাইম আর দেরি না করে নিচে চলে আসলো আর একটা চেয়ার টেনে ডাইনিং টেবিলে বসে পড়লো। নীলাও সবার সাথেই বসে খাবার খাচ্ছে, কিন্তু তাইম তার দিকে না তাকিয়ে নিজের মতো খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে তাইম আবার নিজের রুমে চলে গেল। তাইম রুমে এসে কিছুক্ষণ ফেসবুকিং করে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালবেলা তাইম নিজের কলেজে আর নীলা নিজের স্কুলে চলে গেল। স্কুলে এসে নীলা প্রথমে মিতুকে খুঁজে বের করলো। মিতু, ভাইয়া তো আমার কিছু বললেন না। মানে? আরে তোর কথা মতো আমি ভাইকে গতকাল জিজ্ঞেস করেছিলাম যে এই ভালোবাসাটা কি। তা ভাইয়া কি বললেন? ভাইয়া কিছুই বলেননি। তা তুই ওনাকে আর কিছু বলিসনি? বলেছিলাম তুমি যদি আমাকে ভালোবাসা কি এটার মানে না বলো, তাহলে আমি বাড়ির সবাইকে বলে দিব যে তুমি ওই দিন আমার রুমে এসে আমায় কি কি বলেছিলে। তো এই কথা শুনে উনি কি বললেন? ভাইয়া বললেন আমি যদি ওইসব বাড়ির কাউকে বলি তো উনিও সবাইকে বলে দেবেন যে আমি ওনার ঠোঁটে কিস খেয়েছিলাম। তুই যে ওনার ঠোঁটে চুমু খেয়েছিস এটা উনি জানলেন কি করে? ওই দিন ওনার ঠোঁটে চুমু খাওয়ার সময় উনি ঘুমের মধ্যে হঠাৎ আমাকে জড়িয়ে ধরেন। তারপর আমি ওনার থেকে ছোটার জন্য ওনার ঘাড়ে একটা কামড় বসিয়ে দৌড়ে ওনার রুম থেকে পালিয়ে আসি। তারপরের দিনই উনি বুঝে ফেলেন যে আমি ওনার ঠোঁটে চুমু খেয়েছিলাম। তামিম ভাইয়া তো বড় চালাক মানুষ দেখছি। অনেক। আচ্ছা, তো এটা তুই অন্য কারো থেকে জেনে নিস, তাহলেই তো হয়ে যাবে। না, আমি আর এটার সম্পর্কে কাউকে কিছু জিজ্ঞেস করতে পারবো না। কেন? ভাইয়া আমায় জোর করে বলিয়েছিলেন যে এটার বিষয়ে আমি কাউকে কিছু না জিজ্ঞেস করতে পারবো না, না হলে ভাইয়া বাড়ির সবাইকে বলে দেবেন যে আমি ওনার ঠোঁটে চুমু খেয়েছিলাম।
আচ্ছা তাহলে বাদ দে সব, আর এখন ক্লাসে চল। চল। তারপর নীলা আর মিতু দুজনে ক্লাস চলে আসলো। কিছুক্ষণ পর স্যারও ক্লাস করানোর জন্য ক্লাসে চলে আসলেন। নীলা সব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ক্লাসে মনোযোগ দিল। এই যে আপনার কাছে কি আইসিটি বই আছে কি? তাইম আর ওর বন্ধুরা কলেজের বটগাছের নিচে বসেই গল্প করছিল। ঠিক তখনই পিছন থেকে একটা মেয়ে ওদের কাছে এসে কথাটা বলল। মেয়েদের কণ্ঠ শুনেই সবাই পিছনে ফিরে তাকালো আর দেখলো একটা বোরকা পরিহিত মেয়ে দাঁড়িয়ে আছে। জি আপু, আমাদের কিছু বলছেন? জি, তবে আপনাদেরকে নয়, ওনাকে বলছি। মেয়েটা কে রে, আর তোকে কি বলছে দেখ তো। জি বলেন, কি বলবেন? বলছি আপনাদের কাছে এখন আইসিটি বই আছে কি? হ্যাঁ আছে, কেন? না মানে আমার একটু বইটা লাগবে, যদি দিতেন তাহলে খুব খুশি হতাম। তাইম কিছু ভেবে ব্যাগ থেকে আইসিটি বইটা বের করে মেয়েটার দিকে এগিয়ে গিয়ে বলল, এই নেন, তবে কলেজ ছুটি হওয়ার আগে দিয়ে দিন, আমার আবার বাসায় গিয়ে পড়তে হবে। আচ্ছা দিয়ে যাব। বাই দ্য ওয়ে, আপনার নাম কি? নাম দিয়ে কাম কি? না মানে এমনি জানতে চাচ্ছি আর কি। তামিম। ও, আমার নাম রিয়া। আচ্ছা তাহলে এখন যাই। বলে মেয়েটা সেখান থেকে চলে গেল। বন্ধু, ব্যাপার কি? আমাদেরকে রেখে মেয়েটা তোর থেকেই বলে নিল কেন? নিশ্চয়ই মেয়েটা তোকে লাইক করে। কি বলিস শুভ? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। কিরে, তুই কিছু বলছিস না কেন? কি বলবো, আর মেয়েটাকে আমি চিনি না। আর বেলা তোরা কই থেকে কই নিয়ে যাচ্ছিস ব্যাপারটা? কিন্তু একটা অচেনা মেয়ে কেন তোর কাছ থেকে বই নিবে? আমরাও তো এখানে ছিলাম, কই মেয়েটা তো আমাদের থেকে বই নিল না। আরে ভাই, আমার প্রতি তোদের এত যখন সন্দেহ হচ্ছে, তোদের তাহলে এসব আমাকে জিজ্ঞেস না করে মেয়েটাকে গিয়ে জিজ্ঞেস কর না। আরে ভাই, তুই রেগে যাচ্ছিস কেন? দেখ ভাই, আমি আর কিছু এই বিষয়ে শুনতে চাই না। ওই মেয়েটাকে আমি চিনি না, আর এই মেয়েটা আমার কাছে থেকে কেন বই নিয়ে গেল এটাও আমি জানি না। আচ্ছা এখন বাদ দে এসব কথা, আর চল ক্লাসে যাই। চল। তারপর তাইম তার বন্ধুরা সবাই ক্লাসে চলে গেল। এরপর স্যার ক্লাসে চলে আসলেন আর ক্লাস করাতে লাগলেন। সবকটা ক্লাস করিয়ে ওদিনের মতো কলেজ ছুটি হয়ে গেল। তাইম তার বন্ধুদের সাথে বিদায় করে বাসায় চলে আসলো। তাইম বাসায় এসে দেখলো নীলাও বাসায় চলে এসেছে। তাইম নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে এসে খাবার খেয়ে আবার রুমে চলে গেল। ওই দিন তামিম আর নীলার মধ্যে আর কথা হলো না। পরের দিন সকালবেলা প্রতিদিনের মতো তামিম নিজের কলেজে আর নীলা নিজের স্কুলে চলে গেল। নীলা স্কুলে এসে দেখলো আজ মিতু আসেনি, তাই সে একাই ক্লাসে গিয়ে একটা বেঞ্চে বসে রইল, কারণ মিতু ছাড়া তার আর কোনো বান্ধবী নেই। স্কুল শেষ করে নীলা একা একা বাসায় ফিরছিল। ঠিক তখনই সে দেখলো তার স্কুলের কয়েকটা ছেলে মিলে তাকে ফলো করছে। ছেলেগুলো নীলার বড়, তারা সবাই ক্লাস 10-এ পড়ে। নীলা প্রথমে বিষয়টা পাত্তা না দিয়েও নিজের মতো করে হেঁটে হেঁটে বাসায় আসতে লাগলো। কিন্তু এক পর্যায়ে নীলার এমন একটা জায়গায় আসলো যেখানে আজ কোনো মানুষের চলাফেরা চলছে না, রাস্তায় একটা গাড়িও দেখা যাচ্ছে না। এমন সময় হঠাৎ পেছন থেকে গিয়ে একজন নীলার ওড়না ধরে টান দিল। নীলা পেছনে ফিরতে দেখলো তার স্কুলের ওই ছেলেগুলোর মধ্যে একটা ছেলে তার ওড়না টেনে নিয়েছে। এবার ছেলেগুলো নীলাকে চারপাশ থেকে ঘিরে ধরলো আর তাকে নিয়ে বিস্তৃতি বিস্তৃতি কথা বলতে লাগলো, আর মাঝে মধ্যে তার গায়ে হাত দিতে লাগলো। নীলা এবার বুঝতে পারলো যে ছেলেগুলো তাকে টিচ করতে এসেছে, ঠিক যেভাবে মুভির গুন্ডারা নায়িকাদের করে। নীলা মনে মনে ভাবলো, গুন্ডারা যখন নায়িকাদের টিচ করে তখন তো কোথা থেকে জানি একটা নায়ক এসে গুন্ডাদেরকে মেরে নায়িকাকে বাঁচিয়ে দেয়, কিন্তু আমাকে বাঁচাতে এখনো কেউ আসছে না কেন? হঠাৎ নীলার খেয়াল করলো পাশের একটা রাস্তাতে তামিম যাচ্ছে। তামিমকে দেখে নীলার চেহারায় এবার হাসি ফুটে উঠলো। নীলা আর ওইখানে না দাঁড়িয়ে ছেলেগুলোর মধ্যে একটা ছেলেকে ধাক্কা মেরে সরিয়ে দৌড়ে তামিমের কাছে এসে তামিমকে জাপটে জড়িয়ে ধরলো। কলেজ শেষে হেঁটে হেঁটে বাসায় ফিরছিল তামিম, কিন্তু 4 রাস্তার মোড়ে আসতে হঠাৎ কোথা থেকে জানি একটা মেয়ে এসে তাকে ঝাপটে জড়িয়ে ধরলো। হঠাৎ কেউ এইভাবে হুট করে এসে জড়িয়ে ধরায় তামিম কিছুটা ভ্যাবাচেকা খেয়ে গেল, কিন্তু পরক্ষণে তার নাকে মেয়েটার চুলের স্মেল গিয়ে পৌঁছালো। এমন স্মেল তো নীলার চুলের মধ্যে রয়েছে, তাহলে কি মেয়েটা নীলা? তাইম এবার মেয়েটার দিকে খেয়াল করে দেখলো মেয়েটা স্কুল ড্রেস পরে আছে, যেটা নীলার স্কুল ড্রেস। এবার তাইম পুরোপুরি শিওর হওয়ার জন্য মেয়েটাকে বলল, এই মেয়ে, কে তুমি? আর আমাকে এভাবে জড়িয়ে আছো কেন? ভাইয়া, ওই ছেলেগুলো আমায় টিচ করছে, দেখো ওরা আমার ওড়নাটাও নিয়ে গেছে। কিছুটা কাঁদো কাঁদো গলায় প্লাস ভয় মিশ্রিত কণ্ঠে মেয়েটার কণ্ঠ শুনে তাইম এবার পুরোপুরি শিওর হয়ে গেল যে এটা নীলা। তাই এবার আশেপাশে তাকিয়ে ওই ছেলেগুলোকে খুঁজতে লাগলো। ছেলেগুলো এতক্ষণে নীলার পেছনে দৌড়াতে দৌড়াতে নীলার অনেকটাই কাছে চলে এসেছে, কিন্তু তাদের সামনে তাইমকে দেখে তারা আর এক পাও এগোনোর সাহস পেল না। সবাই ওখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তাইমের এতক্ষণে ছেলেগুলোর দিকে চোখ পড়ে গেল। ছেলেগুলোকে দেখেই তামিম নীলাকে নিজের থেকে ছাড়াতে লাগলো,
কিন্তু নীলা তাকে ছাড়ছেই না, শরীরের সমস্ত শক্তি দিয়ে তাইমকে জড়িয়ে ধরে আছে। ছেলেগুলো এতক্ষণ নীলার ওড়নাটা ফেলে দিয়ে উল্টো দিকে দৌড়ে পালিয়েছে। তাইমও নীলার স্কুলে 10 পর্যন্ত পড়াশোনা করেছে, তাই তাইমকে স্কুলে সবাই কম বেশি চিনে। স্কুলে থাকাকালীন তাইম আর ওর বন্ধুরা ওই স্কুলের সবাইকে খারাপ কাজ থেকে শাসিয়ে রাখতো, আর কেউ খারাপ কাজ করলে তাকে উপযুক্ত শাস্তি দিত। স্কুলের প্রত্যেকটা স্যাররাও তাদের পক্ষে ছিল, বিধায় তখন তাদের ওপরে কেউ কথা বলার সাহস পেত না। নীলু, এবার আমায় ছাড়, ছেলেগুলো চলে গেছে। নীলা চুপ করে তাইমকে জড়িয়ে ধরে আছে। কি হলো, ছাড়ছিস না কেন আমায়? ছাড় বলছি। তাইমের ধমক শুনে নীলা এবার তাকে ছেড়ে দিয়ে তার পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তাইম এবার মাটিতে পড়ে থাকা নীলার ওড়নাটি উঠিয়ে তার বুকের মধ্যে পেঁচিয়ে দিল। ওই ছেলেগুলো তোকে টিজ করছিল কেন রে? জানি না, আমি স্কুল থেকে একা একা বাসায় ফিরছিলাম, তখন ছেলেগুলো আমার পিছু নেয়। তারপর ওই রাস্তার কাছাকাছি আসতেই ছেলেগুলো আমার ওড়নাটা টেনে নেয়। এরপর আমাকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখে, ওইখান থেকে দৌড়ে এখানে আসি। কেন, আজ তোর বান্ধবী মিতু আসেনি? না। ও আচ্ছা, ঠিক আছে, এবার বাসায় চল। তারপর তাইম নীলাকে সঙ্গে নিয়ে বাসায় চলে আসলো। বাসায় এসে তাইম আর নীলা যার যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর নিচে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে দুজন আবার যার যার রুমে চলে আসলো। এভাবে তাদের দিনটা কেটে যায়। সন্ধ্যা হলে তারা দুজনে আবার পড়তে বসে। পড়াশোনার এক পর্যায়ে তাদের রাতের খাবারের জন্য ডাক পড়ে। দুজনেই যার যার রুম থেকে বেরিয়ে নিচে চলে আসে। তারপর দুজনে 2টা চেয়ার টেনে দুদিকে বসে পড়ে। তামিম, তোমার জন্য আমি আমেরিকা যাওয়ার টিকিট কেটে ফেলেছি। সামনের সপ্তাহে তুমি তোমার ফুপির কাছে আমেরিকাতে চলে যাবে, আর ওখানে গিয়ে পড়াশোনা করবে। বাড়ির সবাই ডাইনিং টেবিলে বসে বসে খাবার খাচ্ছিল। ঠিক এমন সময় তাইমের আব্বু উপরে কথাটা বলল, যা শুনে বাড়ির সবাই চমকে উঠল, বিশেষ করে তামিম। তাইম ভেবে পাচ্ছে না তার আব্বু হঠাৎ তাকে না জানিয়ে তার জন্য আমেরিকার টিকিট কেটে ফেললেন কি করে। শুধু আমেরিকা গিয়ে ঘুরে আসার জন্য টিকিট কেটেছেন এটা বললে এক সময় মানা যেত, কিন্তু ওখানে গিয়ে পড়াশোনা করবে এটার মানে কি? এসব তুমি কি বলছো আব্বু? আমাকে না জানিয়ে তুমি আমার জন্য আমেরিকা টিকিট কেটে ফেললে, আর আমেরিকা গিয়ে পড়াশোনা করবো মানে? এইখানে থেকে পড়াশোনা করলে কি? তোমার এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আমি অনেক আগেই ভেবে রেখেছিলাম তোমাকে পড়াশোনার জন্য তোমার ফুপির কাছে আমেরিকাতে পাঠিয়ে দেবো, তাই তোমাকে না জানিয়ে অনেক আগেই তোমার আমেরিকা যাওয়ার টিকিট কেটে রেখেছিলাম। আর এ বিষয়ে তোমার ফুপির সাথেও আমার কথা হয়েছে, উনিও বলেছেন তোমাকে যেন ওনার কাছে পাঠিয়ে দেই। আশা করি তুমি আমার কথার অমত পোষণ করবে না। কিন্তু আব্বু, হঠাৎ করে বলছি না আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। আমি যেটা বলেছি সেটাই হবে। তুমি সামনের সপ্তাহে আমেরিকাতে যাচ্ছ, ব্যাস। তাইম আর কিছু বলল না, কারণ সে জানে এখন সে যাই বলুক না কেন তার আব্বু শুনবে না। তাইম এবার অসহায় দৃষ্টিতে তার আম্মুর দিকে তাকালেন। তাইমের আম্মু তাকে ইশারায় বললেন উনি তার আব্বুর সাথে এই বিষয়ে কথা বলবেন। তারপর কেউ কোনো কথা না বলে যার যার খাবার খেয়ে উঠে পড়ল। তাইমকে আমেরিকায় পাঠিয়ে দেওয়া হবে এটা শোনার পর থেকে নীলার মনে অশান্তি শুরু হয়ে গেল। তাইমের আব্বুর কথাটা শোনার পর থেকে নীলার আজ এত খারাপ লাগছে যে সে কী করবে নিজেই বুঝতে পারছে না। কিন্তু এতে নীলার মন খারাপ লাগছে কেন? হয়তো তাইম চলে গেলে সে বাড়িতে একা হয়ে পড়বে সেই জন্য, বা অন্য কোনো কারণ আছে যা নীলাও জানে না। এদিকে তাইমের মনেও আজ অশান্তি লাগছে। তার আব্বু হুট করে তাকে আমেরিকাতে পাঠাতে চাচ্ছেন কেন এটা সে নিজেও বুঝতে পারছে না। পাঠাতে চাচ্ছেন ভালো কথা, কিন্তু এই বিষয়ে তাকে একবার জানালে কি হতো? তাকে না জানিয়ে তার আব্বু এত কিছু করে ফেললেন, এটা যেন তাইম কিছুতেই মেনে নিতে পারছে না। অপরদিকে তাইমের আম্মু তাইমের আব্বুকে অনেক রিকোয়েস্ট করেছেন উনি যেন তাইমকে আমেরিকাতে না পাঠান, কিন্তু তাইমের আব্বু তাইমের আম্মুর কোনো কথাই শুনছেন না। তাইমের আব্বুর একটাই কথা, তাইমকে উনি আমেরিকায় পাঠাবেন তো পাঠাবেইনি। তাইমের আম্মু তাইমের আব্বুর সাথে না পেরে এবার হাল ছেড়ে দিলেন। এখন আপনাদের বলি তাইমের আব্বু কেন তাইমকে আমেরিকায় পাঠাতে যাচ্ছে। আজ যখন নীলা তার স্কুলে কিছু বগাটে ছেলেদের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে গিয়ে তাইমকে জড়িয়ে ধরেছিল, তখন তাইমের আব্বু অন্য একটা রাস্তাতে গাড়ি নিয়ে ওনার অফিসের কিছু কাজে একটা জায়গায় যাচ্ছিলেন। আর তখনই তাইমের আব্বু তাদের দুজনকে একসাথে জড়িয়ে থাকা অবস্থায় দেখে ফেলেন। তাইমের আব্বু চান না তাদের নিজেদের মধ্যে এইসব প্রেম ভালোবাসা সম্পর্ক হোক, কারণ প্রেম ভালোবাসা উনি এতটা লাইক করেন না। তাই তিনি তাইমকে আমেরিকায় পাঠাতে যাচ্ছেন। এতে তাইম আর নীলার সাথে কোনো প্রকার সম্পর্ক জড়াতে পারবে না। তাইমের আব্বু একটু তাড়া ছিল, বিধায় উনি আর সেখানে বেশিক্ষণ থাকেননি, নইলে উনি ওইখানে আসলে কাহিনী বুঝতে পারতেন। দেখতে দেখতে কেটে গেল 1 সপ্তাহ। বাড়ির সবাই তাইমের আব্বুকে অনেক বলেছেন উনি যেন তাইমকে আমেরিকায় না পাঠায়, কিন্তু উনি কারোর কথাই শুনেননি। তাইম অনেকবার তার আব্বুকে রিকোয়েস্ট করেছে, কিন্তু কিছুই করতে পারেনি। অবশ্যই তাইম রাগে অভিমানে আমেরিকায় যাওয়ার জন্য রাজি হয়ে গেল। আজ রাতে তাইমের আমেরিকায় যাওয়ার ফ্লাইট। তাইমের আব্বু ইতিমধ্যে তাইমের কলেজ থেকে তাইমের ট্রান্সফারের কাগজটাও শেষ করে ফেলেছেন, আর তার জরুরি কাগজপত্র নিয়ে এসেছেন। রাত 9টা বাজে। তাইমের আব্বু তাইমকে তৈরি হয়ে নিতে বললেন।
তাইম আর আব্বুর কথা মতো তৈরি হয়ে নিল আর তার লাগেজ নিয়ে নিচে নেমে আসলো। তাইম তার সকল বন্ধুদেরকে বলে দিয়েছে তার আমেরিকা যাওয়ার কথা, কিন্তু তাইম তাদেরকে বলেছে ওরা কেউ যেন তাদের বিদায় করতে না আসে, হয়তো ওদেরকে দেখলে তাইমের কষ্ট হবে সেই জন্য। নিচে এসে তাইম সবার সাথে বিদায় নিতে লাগলো। তাইম চলে যাওয়ার জন্য সবারকে নীরবে কান্না করছে। একে একে সবার থেকে বিদায় নিয়ে তাইম যখন নীলার সামনে এসে দাঁড়ায়, ঠিক তখনই নীলা তাইমকে সবার সামনে জড়িয়ে ধরে হাওমা করে কেঁদে দিল। ভাইয়া প্লিজ আমায় ছেড়ে যেও না। তুমি চলে গেলে আমি বাড়িতে কার সাথে কথা বলবো, কার সাথে দুষ্টুমি করব? প্লিজ তুমি যেও না। নীলার কথাগুলো শুনে তাইম কি বলবে নিজেই বুঝে উঠতে পারছে না। তাইম এবার নীলাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদে দিল। সবার কান্না দেখে এবার তাইমের আব্বুর চোখেও হালকা পানি চলে আসলো, কিন্তু উনি তৎক্ষণাৎ নিজেকে শক্ত করে তাইম থেকে নীলাকে জোর করে ছাড়িয়ে তাইমকে নিয়ে বাড়ির বাইরে চলে আসলেন। নীলা এবার ছোট্ট বাচ্চাদের মতো মাটিতে পড়ে চিৎকার করে কান্না করতে লাগলো। নীলার অবস্থা দেখে তাইমের আম্মুকে তাকে উঠিয়ে নিজের রুমে নিয়ে গেলেন। তাইম আর তার আব্বু দুজনে বাইরে এসে গাড়িতে উঠে বসলেন। তাইমের আব্বু গাড়িতে উঠে গাড়িটি স্টার্ট দিয়ে সোজা বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। যাওয়ার আগে তাইমের শেষবারের মতো বাড়ির দিকে এক নজর তাকিয়ে গেল। 30 মিনিট পর গাড়ি এসে এয়ারপোর্টের সামনে থামলো। তাইম তার আব্বু দুজনে গাড়ি থেকে নেমে এয়ারপোর্টের ভেতরে ঢুকলেন। তাইমের আব্বু কাউন্টার থেকে একটা লোকের সাথে কথা বলে সবকিছু ঠিকঠাক করে তাইমকে বললেন প্লেনে গিয়ে উঠে বসতে। তাইমে যাওয়ার আগে একবার তার আব্বুকে জড়িয়ে ধরে প্লেনে গিয়ে বসলো। 5 মিনিট পর প্লেন ছেড়ে দিল। তাইমে বাংলাদেশ থেকে ছেড়ে পড়লো জমিনের আমেরিকার উদ্দেশ্যে। কয়েক ঘন্টা জার্নি করে তাইমকে পৌঁছালো আমেরিকাতে। তাইমকে নেওয়ার জন্য এয়ারপোর্টে তার ফুপা আর ফুফাতো ভাই এসেছিলেন। তারপর তাইম ওদের সাথে তার ফুপুর বাড়িতে চলে গেল। ফুপুর বাড়িতে গিয়ে ফুপুর সাথে ভালো মন্দ কথা বলে সবার সাথে দুপুরে খাওয়া দাওয়া করে নিল। তারপর ফুপু তাইমকে একটা রুম দেখিয়ে দিয়ে বললেন আজ থেকে এটা তার রুম। ওই দিনের মতো তাইমের দিনটা কোনো রকম কেটে গেল। পরের দিন সকালবেলা তাইমকে তার ফুপা একটা কলেজে নিয়ে ভর্তি করে দিলেন। ওখানে কিছুদিনের মধ্যে তাইমের কয়েকটা বন্ধু হয়ে গেল। তারপর তাইম আস্তে আস্তে সেখানকার পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে লাগলো। এভাবেই দেখতে দেখতে 5টা বছর কেটে গেল। 5 বছর পর তাইম আজ আমেরিকা থেকে দেশে ফিরছে। কিছুক্ষণ আগে প্লেন মাটিতে ল্যান্ড করেছে। তাইমকে নিতে তার আব্বু আর নীলার আব্বু দুজনে এয়ারপোর্টে এসেছেন। তাইম প্লেন থেকে নেমে তার আব্বুকে গিয়ে জড়িয়ে ধরল। তাইমের আব্বু তাইমকে জড়িয়ে ধরলেন আর কেঁদে দিলেন। এত বছর পর ছেলেকে কাছ থেকে দেখতে পেয়ে হয়তো রফিক আহমেদ চোখে খুশির জল চলে এসেছে। আব্বু কেমন আছো? এই তো আল্লাহ যেমন রেখেছে। তুই কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চাচু তুমি কেমন আছো? না চাচু কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ চল এবার বাসা যাওয়া যাক। তারপর তারা সবাই এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসে তাদের গাড়িতে উঠে বসলেন। তাইমের আব্বু আর নীলার আব্বু সামনের সিটে বসে আর তাইম পিছনের সিটে। নীলার আব্বু গাড়ি ড্রাইভ করছে। প্রায় আধা ঘন্টা পর তারা বাসায় এসে পৌঁছালেন। সবাই একসাথে গাড়ি থেকে নেমে বাড়ির কলিং বেল বাজালেন। কিছুক্ষণ পরে তাইমের আম্মু এসে দরজা খুলে দিলেন আর তাইমকে দেখে জড়িয়ে ধরে খুশিতে কেঁদে ফেললেন। কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো আম্মু? আলহামদুলিল্লাহ আমিও ভালো। তা ওইখানে গিয়ে তো আম্মুকে ভুলেই গেছিস। কি দরকার ছিল অযথা এখানে আসার? মাসে একবার কল করতি, আবার 2 মিনিটের বেশি কথাও বলতি না। অভিমানের সুরে বললাম আমি। সরি মাই ডিয়ার আম্মু তোমাকে এত কষ্ট দেওয়ার জন্য। কিন্তু কি করবো বলো, বেশিক্ষণ যদি তোমাদের সাথে কথা বলতাম তাহলে তো আমার পড়াশোনায় মন বসতো না। আমাকে তো আমেরিকায় পাঠানোই হয়েছে পড়াশোনার জন্য, তাই না? তাই বলে কি আমাদের সাথে একটু সময় নিয়ে কথাও বলা যায় না? জানিস তোকে ছাড়া এই 5টা বছর আমি কত কষ্টে কাটিয়েছি। বলে আবার কেঁদে দিলেন। ও আম্মু এখন তো আমি এসেই গেছি, আর কোথাও যাচ্ছি না তো তোমাকে ছেড়ে। তাহলে এখন আর কাঁদছো কেন? এখন কান্না থামাও তো। তাহলে আমাকে কি আজ বাইরে দাঁড় করিয়ে রাখবে নাকি? তোকে আর কোথাও যেতে দিচ্ছি না। হ্যাঁ বাবা আয় ভেতরে আয়। বলে তাইমকে ছেড়ে দিলেন। তাইম বাসার ভেতরে ঢুকতেই নীলার আম্মু দৌড়ে এসে তাদের সামনে দাঁড়ালেন। আরে আমার আব্বুটা এসে গেছে। কেমন আছো তুমি আব্বু? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন চাচি? আমিও ভালো আছি। আচ্ছা এবার তুমি রুমে যাও আর গিয়ে ফ্রেশ হয়ে নাও। এমনিতেই অনেকটা পথ জার্নি করে এসেছো। তারপর তামিম নিজের লাগেজটা নিয়ে সোজা নিজের রুমে চলে আসলো। রুমে এসে তামিম দেখলো তার রুম যেভাবে রেখে গিয়েছিল ঠিক সেইভাবে আছে। হয়তো তার আম্মু সবসময় তার রুমটা গুছিয়ে রেখেছে। এরপর তামিম ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশে ওয়াশরুম থেকে বেরিয়ে তামিম বিছানায় শুয়ে শুয়ে রেস্ট দিতে লাগলো। দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় তার আম্মু এসে তাকে খাবার খাওয়ানোর জন্য ডেকে গেলেন। তামিমও শোয়া থেকে উঠে সোজা নিচে চলে আসলো। নিচে এসে তামিম একটা চেয়ার টেনে ডাইনিং টেবিলে বসে পড়লো। তামিম ডাইনিং টেবিলে বসতে তার আম্মু তার প্লেট ভরে ভাত আর তরকারি বেড়ে দিলেন।
বাড়ির সবাই ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে শুধু একজন ছাড়া, আর সে হলো নীলা। তাই মনে মনে নীলাকে খুঁজতেছে। সবাই আসলো, তাহলে নীলা কোথায়? তাইম এবার এদিক ওদিক উঁকুঝুঁকি করে নীলাকে খুঁজতে লাগলো। তাইমের উঁকুঝুঁকি দেখে পাশ থেকে নীলার আম্মু তাইমের কাছে এসে বললেন, কি হলো আব্বু, এদিক সেদিক তাকিয়ে কাকে খুঁজতেছো? না মানে ও বুঝেছি, নীলাকে খুঁজতেছো তাই তো। আসলে নীলার ভার্সিটিতে আজ একটা প্রোগ্রাম আছে, তাই নীলা সেই সকালেই ভার্সিটিতে চলে গেছে। ও, তা নীল ভার্সিটি থেকে ফিরবে কখন? এটা তো আমাকে বলে যায়নি, তবে যাওয়ার সময় বলেছে তার আসতে নাকি সন্ধ্যা হবে। ও আচ্ছা। এবার আর উকিঝুঁকি না করে খাও তো। তারপর তাইম আর কথা না বাড়িয়ে খাওয়া শুরু করলো। খাওয়া শেষ হলে তাইম তার হাত ধুয়ে আবার নিজের রুমে চলে আসলো। রুমে এসে তাইম দরজাটা ভেতর থেকে লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করলো। প্লেনের মধ্যে ভালো করে ঘুম হয়নি, তাই এখন চোখ জ্বলছে তাইমের। বিছানার উপর শুয়ে শুয়ে তাইম নীলার কথা ভাবতে লাগলো। 5টা বছর ধরে নীলুকে দেখা হয়নি, না জানি আমার নীলু এখন কেমন হয়েছে। তবে নীলু এখন আর আগের মতো বাচ্চা নয়, সেও এখন ভার্সিটিতে পড়ে, অনার্স প্রথম বর্ষে। এই 5 বছরে নিশ্চয়ই অনেক বড় হয়ে গিয়েছে আমার নীলু। আমেরিকায় যাওয়ার পর থেকে একটা বারের জন্য নীলু আমার সাথে কথাও বলেনি। শুধু প্রথম দিন নীলু আমার সাথে একটু ফোনে কথা বলেছিল, আর সেদিনই সে বলে দিয়েছিল সে আর আমার সাথে কথা বলবে না। যখন আমি দেশে আসবো তখনই সে আমার সাথে কথা বলবে। নীলুর কথাগুলো এখন আমার মনে আছে। নীলু সেদিন অভিমান ভরা কণ্ঠ নিয়ে বলেছিল, তোমাকে না করা সত্ত্বেও তুমি আমায় ছেড়ে আমেরিকা চলে গেলে, তাহলে এখন আমি কেন তোমার সাথে কথা বলবো? তোমার সাথে আমার আড়ি, আমি আর কখনো তোমার সাথে কথা বলবো না। যাও, তবে তুমি যদি আবার দেশে ফিরে আসো তাহলে আমি তোমার সাথে কথা বলবো, এর আগে আমি তোমার সাথে আর কথাই বলবো না। ওই দিন ওই কথাগুলো বলার পর নীলু আর আমার সাথে কখনো কথা বলেনি। আম্মু চাচি সবাই মিলে অনেক চেষ্টা করেছে আমার সাথে নীলুর কথা বলাতে। আমার সাথে কথা বলানোর জন্য যতবারই নীলুর কাছে ফোন দেওয়া হতো, নীলু ততবারই কল কেটে দিত। নীলু আমার সাথে কথা না বলেই কল কেটে দিত। এতে আমার খুবই কষ্ট হতো। তারপরও নিজেকে শক্ত রেখে মনে মনে ভাবতাম, একদিন তো দেশে ফিরবই, সেদিন না হয় নীলুর সাথে কথা বলবো। অবশেষে আজ 5টা বছর পর দেশে ফিরলাম, অথচ এখনো পর্যন্ত নীলুকে দেখতে পেলাম না। সমস্যা নেই, রাতে না হয় নীলুর সাথে প্রাণ ভরে কথা বলবো। এখন একটু ঘুমিয়ে পড়ি, অনেক ঘুম পাচ্ছে। তারপর তামিম নীলার কথা ভাবতে ভাবতে একসময় ঘুমের রাজ্যে হারিয়ে গেল। এইভাবেই দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলো। এর মধ্যে নীলা ভার্সিটি থেকে বাসায় এসে পড়লেন। নীলা জানে যে তামিম আজ দেশে ফিরবে, তারপরেও সে তাইমের আসার খবর শুনে বেশি খুশি হয়নি, কারণ তাইমের প্রতি তার এখনও কোনো অভিমান জমে আছে যা সহজে ভাঙবে না। তাইমের ঘুম ভাঙলো একেবারে রাত 8:30-এ। শোয়া থেকে মোবাইল হাতে নিয়ে টাইম দেখে তাইম লাফ মেরে উঠল। এত সময় ধরে ঘুমিয়েছে সে ভাবতেই তার অবাক লাগছে। অবশ্য এতটা পর জানি করে এসে এইটুকু সময় ঘুমানো কোনো অস্বাভাবিক ব্যাপার না। তারপর তাইম বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিল। এরপর আবার ওয়াশরুম থেকে বেরিয়ে এসে সে বিছানায় উপরে বসে পড়ল। বিছানায় বসে বসে তাইম ভাবলো, দেশে আসার খবরটা বন্ধুদেরকে জানানো উচিত। সবাইকে ফোন করে জানিয়ে দিই যে আমি দেশে চলে এসেছি। তারপর তাইম ফোনটা হাতে নিয়ে একে একে সবাইকে কল দিয়ে জানিয়ে দিল যে সে আজ দেশে ফিরেছে। তাইম দেশে এসেছে শুনে তার বন্ধুরা তো বেজায় খুশি, আর তারা সবাই তাকে দেখার কথা বলছে। তাইমও তখন সবাইকে বলল কাল সকালে যেন সবাই এই জায়গায় চলে আসে। বন্ধুদের সাথে কথা বলা শেষে তাইম আগের নাই নিজের বিছানায় বসে রইল। কিছুক্ষণ পর তার আম্মু এসে তাকে রাতে খাওয়ার কথার জন্য ডেকে গেলেন। তাইম আর দেরি না করে রুম থেকে বেরিয়ে সোজা নিচে চলে আসলো। নিচে এসে তাইম দেখলো সবাই ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে। ঠিক তখনই তাইমের চোখে পড়লো ডাইনিং টেবিলে বসে থাকা একটা মেয়ের দিকে। মেয়েটা টানা টানা চোখ, চেহারা একদম ফর্সা, ঠোঁটগুলো একদম গোলাপের পাপড়ির মতো লাল, চুলগুলো খোলা, দেখে মনে হচ্ছে কোমর পর্যন্ত চুল যাবে, এতই লম্বা চুল। মেয়েটাকে দেখে তাইম আর চিনতে অসুবিধা হলো না, হ্যাঁ এটাই নীলা। তাইম দাঁড়িয়ে থেকে এক পলকে নীলার দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, আমার সেই নীলু আজ এতটা বড় আর এতটা সুন্দর হয়েছে। সত্যি নীলুকে দেখতে এখন একদম পরীর মতো লাগে। তাই মুগ্ধ নয়নে নীলার দিকে তাকিয়ে আছে, কিন্তু নীলা একবারের জন্য মাথা তুলে তাইমের দিকে তাকাচ্ছে না। তাইম এতে ভালো করে বুঝতে পেরেছে নীলা এখন তার উপর অভিমান করে আছে। এদিকে তাইমের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে নীলার আম্মু এসে তাইমের পাশে দাঁড়ালেন আর বললেন, কি হলো আব্বু, দাঁড়িয়ে আছো কেন? টেবিলে গিয়ে বসো, খাবার খাবে না নাকি? হ্যাঁ হ্যাঁ খাবো বলে নীলা থেকে চোখ সরিয়ে নিয়ে একটা চেয়ার টেনে নীলার সামনে গিয়ে বসে পড়ল। তাইম এক লোকমা খাবার মুখে দিচ্ছে আর নীলার দিকে তাকাচ্ছে, কিন্তু নীলা আবারও তাইমের দিকে তাকাচ্ছে না, সে তার মতো খেয়েই যাচ্ছে। তাইম অর্ধেক খাবার শেষ করতে না করতে নীলা নিজের খাওয়া শেষ করে উঠে পড়ল। নীলা উঠে পড়তে দেখে তাইম তাড়াতাড়ি করে নিজের প্লেটে খাবার শেষ করে হাত ধুয়ে নিজের রুমে চলে আসলো। আসার সময় তার আম্মু তাকে ডাকছিলেন,
কিন্তু সে না শুনে চলে এসেছে। তাই আমি রুমে এসে বিছানায় বসে বসে ভাবছে। আচ্ছা, নীলু কি এখন আমার উপর অভিমান করে আছে? হয়তো আছে, নয়তো খাবার টেবিলে নীলু একবারও আমার দিকে তাকালো না কেন? নীলুর সাথে তো আমার এখনো কথাই হলো না, তাহলে এখন কি নীলুর এই অভিমান আমি কি করে ভাঙাবো? তাইম কথাগুলো ভাবছিল, ঠিক তখনই কে যেন তার রুমে দরজা খুলে রুমে ঢুকলো। তাইম দরজার দিকে তাকিয়ে দেখলো নীলা এসেছে হাতে দুধের গ্লাস নিয়ে। নীলা দুধের গ্লাসটা টাইমের কাছে এসে দুধের গ্লাস টেবিলে রেখে বলল, চাচি আপনার জন্য দুধ পাঠিয়েছেন, খেয়ে নিন। নীলার কথা শুনে তাইম এবারও আরও অবাক হয়ে গেল। নীলার মুখে আপনি শব্দটা শুনে তাইম এবার শিওর হয়ে গেল যে নীলা তার উপর এখনও অভিমান করে আছে। নীলা এবার রুম থেকে বেরোনোর জন্য হাঁটা তুলল। তাইম নীলাকে চলে যেতে দেখে ডাক দিয়ে দাঁড়াতে বলে, কিন্তু নীলা দাঁড়ালো না। তাইম আবার নীলাকে দাঁড়াতে বলল, কিন্তু নীলা এবার দাঁড়ালো না। এবার তাইমের মাথাটা হালকা গরম হয়ে গেল। তাই বিছানা থেকে উঠে তাড়াতাড়ি করে নীলার সামনে গিয়ে দাঁড়ায় আর রুমের দরজাটা ভেতর থেকে লাগিয়ে দেয়। এবার তাইম নীলাকে টেনে দেওয়ালের সাথে চেপে ধরে। নীলা মুখের কাছে তার মুখ নিয়ে বলে, ডাকছি শুনতে পাস না? আর এখন কি তুই আমার উপর অভিমান করে আছিস? নীলা কোনো কথা না বলে নিজেকে তাইমের থেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। নড়াচড়া করিস না, এত সহজে আমার থেকে ছুটতে পারবি না। ছাড়ুন আমাকে, আমার কাজ আছে। কাজ পরে, আগে আমার প্রশ্নের উত্তর দে। কিসের উত্তর? এখনো কি আমার উপর অভিমান করে আছিস? নীলা নিশ্চুপ। দেখ নীলু, এইখানে আমার কি দোষ বল? হঠাৎ আব্বু আমাকে আমেরিকা পাঠানোর কথা বললেন, আর আব্বু একবার যা বলেন তা করেই ছাড়েন, তুই তো জানিসই। তারপর বাড়ির সবাই আব্বুকে অনেক রিকোয়েস্ট করেছে আমাকে আমেরিকা না পাঠানোর জন্য, কিন্তু আব্বু কারো কথাই শুনলেন না। এখন তুই বল এখানে আমার কি দোষ? জানি না, দেখি এবার আমায় যেতে দিন। যদি যেতে না দিই তো কি করবি? চিৎকার করব। তো কর দেখি। নীলা নিশ্চুপ। কি হলো, চিৎকার করছিস না কেন? চিৎকার কর। প্লিজ আমাকে ছাড়েন, আমার হাতে ব্যথা পাচ্ছি। সত্যি ব্যথা পাচ্ছিস? হ্যাঁ। তোর ব্যথা একটু কমিয়ে দিই তাহলে। নীলা তাইমের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। ওয়েট, দেখাচ্ছি। বলে তাইম আস্তে আস্তে নীলার ঠোঁটের দিকে এগোতে লাগলো। নীলা ব্যাপারটা বুঝতে পেরে নিজেকে চোখ বন্ধ করে ফেললো। নীলা চোখ বন্ধ করে ভয়ে কাঁপছে, আর তাই মুচকি হাসি দিয়ে এক পলকে নীলার মুখের দিকে তাকিয়ে আছে। তাই নীলার দিকে তাকিয়ে থেকে মনে মনে ভাবছে, না, এখন নীলুর সাথে এসব করা ঠিক হবে না। আগে নীলুর অভিমান ভাঙাই, তারপর তাকে যাচাই করে দেখি আমার প্রতি তার কোনো ফিলিংস আছে কিনা। এদিকে নীলা অনেকক্ষণ ধরে চোখ বন্ধ করে আছে, কিন্তু তার সাথে কিছু ঘটছে না দেখে নীলা এবার আস্তে আস্তে চোখ খুললো। চোখ খুলে নীলা দেখলো তাইম তার দিকে এক পলকে তাকিয়ে আছে আর মনে মনে কি যেন ভাবছে। নীলা এবার তাইমের থেকে ছোটার জন্য নিজের হাত নাড়াতে লাগলো। ঠিক তখনই তাইমেরও ধ্যান ভেঙে যায়। কি হয়েছে নীলু? হাতে ব্যথা পাচ্ছি, প্লিজ ছাড়েন আমায়। বলতে বলতে চোখে হালকা জল চলে আসলো। কি, কোথায় ব্যথা পেয়েছিস দেখি? বলে নীলুর হাত ছেড়ে দিয়ে হাতের দিকে তাকালো। দেখতে হবে না, এবার আমায় যেতে দিন। চুপ, আরেকবার যদি তোর যাওয়ার কথা মুখে এনেছিস না তো খবর আছে। এখানে বস। বলে নীলার হাত ধরে তার বিছানায় নিয়ে বসলো। নীলাকে বিছানায় বসিয়ে রেখে তামিম তার আলমারি থেকে একটা মলম বের করে এনে নীলার পাশে বসে পড়লো। এরপর সেই মলমটা একটু করে মলম নিয়ে নীলার হাতে লাগিয়ে দিতে লাগলো। তাইম যে নীলার হাত চেপে ধরেছিল সেখানে হালকা রক্ত জমাট বেঁধে গেছে, আর এতক্ষণ ধরে নীলা ব্যথা পেলেও বলতে পারছিল না। কিন্তু হঠাৎ ব্যথাটা তীব্র হয়ে উঠলো, তখন নীলা আহ শব্দ করে উঠলো। নীলা নিশ্চুপ। আয় নীলু, প্লিজ কথা বল। আর কত অভিমান করে থাকবি আমার সাথে? নীলা নিশ্চুপ, অন্যদিকে মুখ করে আছে। বুঝেছি তোর অভিমান কিভাবে ভাঙাতে হবে। বলে তামিম উঠে তার লাগেজ খুলে কি যেন খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর একটা কিটক্যাটের প্যাকেট বের করে নীলার পাশে এসে বসলো আর বলল, নীলু এই দেখ, আমেরিকা থেকে তোর জন্য কিটক্যাট চকলেট এনেছি। কিটক্যাট না, তোর পছন্দের চকলেট। এই দেখ কত চকলেট এনেছি তোর জন্য। নীলার সামনে কিটক্যাটের প্যাকেটটি ধরে আবার নীলা একবার কিটক্যাটের প্যাকেটের দিকে তাকিয়ে আবার মুখ ফিরে নিল। কি হলো, চকলেট নিবি না? তোর জন্য এনেছি এগুলো। নীলা এবার বসা থেকে উঠে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। আচ্ছা যা, তো নিতে হবে না, সবগুলো চকলেট আমি খেয়ে নিচ্ছি। বলে প্যাকেটটা ছিঁড়ে ভেতর থেকে একটা চকলেট বের করলো। নীলা এবার পেছন থেকে ফিরে দৌড়ে এসে তাইমের হাত থেকে কিটক্যাটের প্যাকেটটা ছো মেরে নিয়ে দৌড় দিল। খবরদার, যদি আমার একটাও চকলেট খেয়েছো তো তোমার খবর আছে। এতক্ষণে তাহলে মহারানীর অভিমান ভাঙলো না? তো আরো চকলেট লাগবে নাকি? আরো দাও, যতগুলো আছে সব দাও। আচ্ছা দাঁড়া, দিচ্ছি। বলে লাগেজ থেকে আরো একটা কিটক্যাটের প্যাকেট বের করে নীলার হাতে দিলাম। এই দুইটা হবে না, আরো দাও। আর তো নাই। না মানে? না থাকলে এনে দাও, না হলে তোমার সাথে আর কথা নেই। এখন কোথা থেকে এনে দেবো? দোকান থেকে। দোকান তো এখন বন্ধ করে ফেলেছে, কাল সকালে এনে দিই।
না আমার এক্ষুনি চাই? আরে এই 2 প্যাকেটই তো খেতে পারবি না, আগে এই 2 প্যাকেট খেয়ে শেষ কর, তারপর আরো এনে দেবো। সত্যি এনে দেবে তো? তিনি সত্যি। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে কান ধরে 50 বার উঠবোস করো। কি? কিন্তু কেন? এই যে 5 বছর আমায় ছেড়ে আমেরিকায় থেকেছো সেজন্যই। তাই বলে 50 বার? 1 বছরের শাস্তি 10 বার করে, আর তুমি 5 বছর থেকেছো তাই 50 বার। একটু কমানো যায় না? না, এখন তাড়াতাড়ি উঠবোস শুরু করো, আর না হলে কিন্তু আমি তোমার সাথে আর কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, করছি বলে উঠবার শুরু করে দিলাম। কি করবো ভাই, এত বছর ভালোবাসার মানুষটা থেকে দূরে থেকেছি, একবারের জন্য ফোনে কথা বলতে পারিনি। এখন যদি তার এইটুকু শাস্তি মেনে না নিই, তাহলে সত্যি সত্যি আমার সাথে কথা নাও বলতে পারে। এমনিতে নীলু খুব জেদি মেয়ে, একবার যা বলে তা করেই ছাড়ে। কি হলো, থামলা কেন? উঠবোস করো, আরো 20টা বাকি আছে, শেষ করো। কি রে, তুই এইভাবে কান ধরে উঠবস করছিস কেন? আর বলো না, নীলু বললো 50 বার উঠবস না করলে নাকি সে আমার সাথে কথা বলবে না, তাই এখন উঠবস করতে হচ্ছে। ভালোই তো, তা থেমে গেলি কেন? উঠবস কর। বাহ, নিজের ছেলের প্রতি তোমার এই ভালোবাসা। তুমি উঠবোস করবে নাকি আমি চলে যাব? নীলা, এসব কি হচ্ছে? নিজের বড় ভাইকে কেউ এইভাবে কান ধরে ওঠা বসা করায় নাকি? কেউ না করালেও আমি করাই। চাচি, তুমি আম্মুকে নিয়ে রুম থেকে যাও তো, না হলে উনি শুধু শুধু প্যাচাল পারবেন। কি? আমি শুধু শুধু পেঁচাল পারি? চাচি দেখো না আম্মু কিভাবে আমায় বকছে। নীলার আম্মু, চলো তো এইখান থেকে, আর ওদেরকে ওদের কাজ করতে দাও। ওর রাগ ভাঙাতে গিয়ে আমার আব্বুটা এইভাবে কান ধরে উঠবাস করবে আর আমি কিছু বলবো না? চাচি আপনি জানতো, আর মাত্র 20টাই তো বাকি আছে। নীলার আম্মু, চলো এখন। বলে উনি নীলার আম্মুকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? উঠবোস করবে না নাকি? করছি তো। বলে আবার ওঠবস করতে লাগলো। তারপর বাকি 20টা উঠবস করে তাই মেঝেতে ধপাস করে বসে পড়লো। কি মিস্টার, হাঁপিয়ে গেলাম? চকলেট খাবা? না তো, চকলেট তুই খা। বলে মেঝে থেকে উঠে লাগেজ থেকে কি যেন একটা বের করে নীলার সামনে এসে দাঁড়ালো। আচ্ছা, এবার তোর অভিমান ভেঙেছে তো, নাকি আরো কিছু করতে হবে? না, আর কিছু করতে হবে না। তোমার হাতে ওইটা কি? এই নে, তোর জন্য আমেরিকা থেকে একটা সোনার রিং এনেছি। বলে প্যাকেট থেকে ছোট্ট বক্স বের করে রিংটা বের করে দেখালো। ওয়াও, সত্যি এটা তুমি আমার জন্য এনেছো? তোর পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া, তুমি অনেক ভালো। না বলে বস থেকে উঠে খুশিতে তাইমকে জড়িয়ে ধরে তার গালে একটা চুমু এঁকে দিল। তাইম তো নীলার এমন কাজে একটা বড় শখ খেয়ে উঠলো। তাইম চোখ বড় বড় করে নীলার দিকে তাকালো। নীলা ব্যাপারটা বুঝতে পেরে লজ্জায় দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। নীলা চলে যাওয়ার কিছুক্ষণ পর আবার তাইমের রুমে এসে ঢুকলো, আর বিছানা থেকে কিটক্যাটের প্যাকেট 2টা নিয়ে আবার রুম থেকে দৌড়ে বেরিয়ে গেল। নীলার এমন কাজে তাইম এবার একটা মুচকি হাসিতে বলল, তুই সেই 5 বছর আগে নীলই রয়ে গেলি। ওই দিনের মতো তাইম আনন্দ মনে ঘুমিয়ে পড়লো। আনন্দে ঘুমটাও বেশিক্ষণ হয়েছে তার। একেবারে একে ঘুম থেকে সকাল 10টা বেজে উঠেছে। ঘুম থেকে উঠে মোবাইলের টাইম দেখে তাইম তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা করে আবার রুমে আসলো। রুমে এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে তার আম্মুকে বলে বাসা থেকে বেরিয়ে আসলো। বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে সোজা তাদের ছোটবেলার ফ্রেন্ডের আড্ডার জায়গায় চলে আসলো বন্ধুদের সাথে দেখা করার জন্য। এসে দেখে তার সব বন্ধুগুলা আগে এখানেই ওখানে বসে আছে। তারপর তাইম তাদের কাছে গিয়ে সবার সাথে কুশল বিনিময় করলো। তারপর কিছুক্ষণ ওখানেই বসে আড্ডা দিয়ে সবাই একটা রেস্টুরেন্টে চলে গেল। টাইম এত বছর পর দেশে ফিরেছে, সেই উপলক্ষে কিছু সবাইকে আজ খাওয়াবে। রেস্টুরেন্টে গিয়ে সবাই যার যার মতো খাবার অর্ডার দিল। কিছুক্ষণ পর ওইটার এসে সবাইকে খাবার দিয়ে গেল। খেতে খেতে সবাই আরও কিছুক্ষণ ওইখানে বসে আড্ডা দিল। দেখতে দেখতে দুপুর হয়ে আসলো, তাই টাইম সবার থেকে বিদায় নিয়ে ওখান থেকে চলে আসলো। টাইম হেঁটে হেঁটে বাসায় ফিরছে, হঠাৎ তার মাথায় আসলো, এখন তো নীলার ভার্সিটি ছুটি হয়ে গেছে নিশ্চয়ই, তাহলে একবার নীলাকে সাথে নিয়ে এই বাসায় চলে যাই। যেই ভাবা সেই কাজ। তারপর তাইমি সোজা নীলার ভার্সিটিতে চলে আসলো। তাইম আগে থেকে জানে নীলাকে কোন ভার্সিটিতে ভর্তি করা হয়েছে, কিন্তু নীলার ভার্সিটিতে এসে তাইম এমন কিছু দেখবে তা কল্পনাও করতে পারেনি। কারণ টাইম দেখলো যে নীলা একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলে ভার্সিটি থেকে বেরোচ্ছে। নীলাকে একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলতে দেখে টাইমের বুকের মধ্যে যেন তীরের মতো আঘাত এসে বসলো। টাইম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, নীলার সাথে ওই ছেলেটাকে নীলার ফ্রেন্ড নাকি? এদিকে নীলা আর ওই ছেলেটা হেঁটে হেঁটে ভার্সিটি থেকে বের হতেই নীলা তাইমকে গেটের কাছে দেখে দাঁড়িয়ে গেল।
তাইমকে দেখে নীলা সোজা গিয়ে তাইমের কাছে দাঁড়ালো। নীলার পেছনে পেছনে ওই ছেলেটাও তাইমের কাছে গিয়ে দাঁড়ালো। আরে ভাইয়া তুমি এখানে? সকালবেলা বন্ধুদের সাথে দেখা করার জন্য বের হয়েছিলাম। তাদের সাথে দেখা করে কিছুক্ষণ আড্ডা দিয়ে এদিক দিয়েই বাসায় যাচ্ছিলাম। তো হঠাৎ ভাবলাম বাসায় যাচ্ছি যখন তোকে সঙ্গে করে নিয়ে যাই, তাই তোকে নেওয়ার জন্য এখানে চলে আসলাম। ও আচ্ছা, তাহলে চলো এখন বাসায় যাই। তোর সাথে ওই ছেলেটা কে রে? ও সরি, তোমাকে তো বলতেই ভুলে গেছি। এ হলো আমার ফ্রেন্ড, নাম সানি। আমরা এক ক্লাসে পড়ি। আর সানি এ হলো আমার ভাইয়া। হাই ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা সানি, আজ তাহলে আমি যাই, কাল দেখা হবে। ওকে নীলু, বাই। বলেই সানি চলে গেল। সানির মুখ থেকে নীলু ডাকটা শুনে তাইমের এবার কিছুটা রাগ উঠে গেল, কারণ নীলাকে তাইম ছাড়া আর কেউ নীলু নামে ডাকে না, এমনকি বাসার কেউ না। তাইম এবার রাগে গজ গজ করে নীলাকে উদ্দেশ্য করে বলল, ওই ছেলে তোকে নীলু বলে ডাকলো কেন? সে তো আমায় সবসময় নীলু বলে ডাকে। কেন ডাকলে কি হয়েছে? ওই ছেলেকে বলে দিবি সেজন্য তোকে নীলু বলে না ডাকে, কারণ তোকে নীলু বলে ডাকার অধিকার শুধু আমার রয়েছে, অন্য কারণ নয়। আর তোকে শুধু একজন মানুষই নীলু বলে ডাকবে, সে হলো মা। ও তো সবসময় আমি নীলু বলেই ডেকে এসছে। হঠাৎ করে ওকে নীলু বলে ডাকতে না করলে সে কি ভাববে? সে যাই ভাবুক না কেন, তাহলে আমার কিছু যায় আসে না। তোকে আমি যা বলেছি তুই শুধু তাই করবি, ওকে? আর কাল থেকে বলে দিবি যেন তোকে সে আর নীলু বলে না ডাকে। আচ্ছা ঠিক আছে, বলে দিব। এবার বাসায় যাওয়া যাক, নাকি এখানেই দাঁড়িয়ে থাকবা? দাঁড়া, আগে একটা রিক্সা ডেকে নিয়ে আসি। ও আচ্ছা যাও। তারপর তাইম গিয়ে একটা রিক্সা ডেকে নিয়ে এসে নীলাকে রিক্সায় উঠে উঠতে বলল। নীলা রিক্সায় ওঠার পর তাইম রিক্সায় উঠে বসলো। এরপর রিক্সাওয়ালা রিক্সা চালাতে শুরু করলো। রিক্সা চলছে আর এদিকে নীলুর চুলগুলো বাতাসের সাথে উড়াউড়ি করছে। হালকা বাতাসে নীলার কয়েকটা চুল গিয়ে তাইমের নাকে মুখে লাগছে। তাইমও চোখ বন্ধ করে নীলার মাতাল করা চুলের ঘ্রাণ নিতে লাগলো। নীলা বারবার নিজের চুলগুলো হাত দিয়ে কানে গুঁজে দিচ্ছে, কিন্তু তবুও তার চুলগুলো বাতাসের সাথে উড়ে গিয়ে তাইমের নাকে মুখে লাগছে। হঠাৎ নীলা চিৎকার দিয়ে উঠে রিক্সাওয়ালাকে রিক্সা থামাতে বলল। নীলার চিৎকার শুনে তাইম ধরফরিয়ে উঠলো আর বোঝার চেষ্টা করলো নীলা কেন চিৎকার করছে। এদিকে রিক্সাওয়ালা নীলার কথায় রিক্সা থামিয়ে ফেললো। কি হয়েছে নীলু, হঠাৎ এভাবে চিৎকার করলি কেন? ভাইয়া আমি ফুচকা খাবো। এখানে ফুচকা কোথায় পাবি? এই যে পেছনে দেখো, একটা ফুচকার দোকান দেখা যাচ্ছে। তাইম নীলার কথায় পিছন ফিরে তাকিয়ে দেখলো সত্যি একটা ফুচকাওয়ালা ফুচকা নিয়ে বসে আছে। আরে ওইগুলো ভালো না, বাসা চল, তোকে আমি ভালো কোনো রেস্টুরেন্ট থেকে ফুচকা এনে দেবো। না, আমার রেস্টুরেন্টের ফুচকা ভালো লাগে না। আমি ওই লোকটার ফুচকাই খাবো। ওই ফুচকাওয়ালা খুব মজা করে ফুচকা বানায়। আমি প্রায়ই ওনার থেকে ফুচকা খাই। আরে ওইগুলো। ভাইয়া প্লিজ চলো না, প্লিজ প্লিজ প্লিজ, লক্ষ্মী ভাইয়া আমার, প্লিজ চলো। উফ, তোকে নিয়ে আর পারা যাবে না, বুঝেছি। আচ্ছা ঠিক আছে চল। তাইমের কথা শেষ হতে না হতে নীলা রিক্সা থেকে নেমে দৌড়ে ফুচকাওয়ালার কাছে চলে আসলো আর ফুচকাওয়ালাকে 2 প্লেট ফুচকা দিতে বললো, বেশি ঝাল দিয়ে। তাইমও এতক্ষণে রিক্সাওয়ালার ভাড়াটা দিয়ে নীলার কাছে চলে আসলো আর নীলার পাশে চেয়ারে বসে পড়লো। কিছুক্ষণ পর ফুচকাওয়ালা 2 প্লেট ফুচকা বানিয়ে নীলার হাতে দিয়ে গেল। 2 প্লেটের মধ্যে 1 প্লেট ফুচকা তাইমের দিকে এগিয়ে দিয়ে নীলা বলল, ভাইয়া এই নাও, এটা তোমার। আমি এসব খাই না, তুই খা। আচ্ছা যাও, খেতে হবে না, তবে এইটা হাতে নিয়ে বসে থাকো আর আমি বসে বসে এইটা খাই। তাইম কোনো কথা না বলে ফুচকার প্লেটটা হাতে নিয়ে বসে রইল। তারপর নীলা নিজের প্লেটের ফুচকা খেতে শুরু করলো। নীলা খাচ্ছে আর তাইম এক নজরে নীলার দিকে তাকিয়ে আছে। একদম বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে খাচ্ছে নীলা। তাইম যে তার দিকে তাকিয়ে আছে এটা নীলার চোখে পড়তে নীলা ইশারায় জিজ্ঞাসা করলো, তাইম ফুচকা খাবে কিনা। তাই মাথা নাড়িয়ে না সূচক জবাব দিল। তারপর নীলা তার প্লেট থেকে একটা ফুচকা নিয়ে জোর করে তাইমের মুখে ঢুকিয়ে দিল। তাইম আর উপায় না পেয়ে মুখের ফুচকাটা খেতে লাগলো। নীলার হাতের ফুচকা খেয়ে শেষ করে সে তাইমের হাতের ফুচকা নিয়ে আবার খেতে লাগলো। খেতে খেতে ঝালের কারণে চোখ দিয়ে হালকা পানি বেরোতে লাগলো নীলা। তারপর নীলা এক নাগালে ফুচকা খেয়েই যাচ্ছে। একসময় নীলার ফুচকা খাওয়া শেষ হলে তাইম নীলার দিকে 1 গ্লাস পানি এগিয়ে দিল। নীলাও সাথে সাথে তাইমের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে পুরো পানিটা খেয়ে ফেললো। তাইম এবার নীলার চোখের মধ্যে জমায় থাকা পানিগুলো হাত দিয়ে মুছে ফুচকার বিল দিয়ে নীলাকে সেখান থেকে নিয়ে বাসায় চলে আসলো। তাইম আর নীলাকে একসঙ্গে বাসায় আসতে দেখে নীলার আম্মু এগিয়ে এসে বললেন, আরে তোমরা দুজন একসাথে? আসলে বন্ধুদের সাথে দেখা করে নীলার ভার্সিটির পাশ দিয়ে বাসায় আসছিলাম, তাই ভাবলাম নীলাকেও সাথে নিয়ে আসি। ভালো করেছো। আচ্ছা এবার দুজনে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমাদের জন্য টেবিলে খাবার দিচ্ছি। তারপর তাইম আর নীলা দুজনেই যার যার রুমে চলে গেল। রুমে গিয়ে দুজনেই ফ্রেশ হয়ে নিচ থেকে এসে খাবার খেয়ে আবার রুমে গেল। রুমে এসে বিছানার উপর শুয়ে তাইম ভাবতে লাগলো,
আচ্ছা এই ছেলেটা কি সত্যি নীলার ফ্রেন্ড নাকি তাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক আছে? নীলার মতো মেয়ে কোনো ছেলের সাথে প্রেমে জড়াবে বলে তো মনে হয় না। অবশ্য নীলার সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়ে অনেকেই তার প্রেমে পড়ে যাবে, কিন্তু নীলা এসব প্রেম ভালোবাসে জড়াবে বলে মনে হয় না। এখন থেকে নীলার উপর একটু নজর রাখতে হবে, তাহলেই বুঝতে পারবো নীলা আর ওই ছেলেটার মধ্যে বন্ধুত্ব ছাড়া অন্য কোনো সম্পর্ক রয়েছে নাকি। এরকম নানা কথা ভাবতে ভাবতে তাইম একসময় ঘুমিয়ে পড়ে। সন্ধ্যাবেলায় তাইম ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে রুমের মধ্যে বসে রইল। রুমে বসে থাকতে থাকতে তাইমের আর ভালো লাগছিল না, তাই সে রুম থেকে বেরিয়ে নীলার রুমে চলে আসলো নীলা কি করছে দেখার জন্য। সরি জানু, আজ ভাইয়ের সাথে থাকার জন্য আমি তোমার সাথে দেখা করতে পারিনি, তবে কাল আমি তোমার সাথে দেখা করবই, প্রমিস। বাই জানু, লাভ ইউ। নীলার রুমে দরজার কাছে এসে দাঁড়াতে তাইম ভেতর থেকে এসব কথা শুনে ওখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নীলা কাকে এসব বলছে? নীলা কি তাহলে কারোর সাথে প্রেমে জড়িয়েছে? কিন্তু সে কে যার সাথে নীলা প্রেমে জড়িয়েছে? নীলার কথা শেষ হতে তাইম নীলার রুমে ঢুকে নীলার সামনে গিয়ে দাঁড়ালো। তাইমের চেহারায় হালকা রাগের চাপ, আর সেই চেহারা নিয়ে সে নীলার দিকে তাকিয়ে আছে। এদিকে নীলা তাইমকে হঠাৎ তার রুমের মধ্যে দেখে কিছুটা অবাক হয়ে যায়, আর তাইমের চেহারায় রাগের চাপ দেখে হালকা ভয় পেয়ে যায়। নীলা মনে মনে ভাবে, আমি তো কোনো ভুল করিনি, তাহলে তামিম ভাই আমার দিকে এভাবে রাগি চোখে তাকিয়ে আছেন কেন? কেন একটু আগে তুই ফোনে কার সাথে কথা বলছিলি শুনি? কেন? পাল্টা প্রশ্ন করবি না, যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে। আমার এক বান্ধবীর সাথে। দেখি তোর ফোনটা দে তো। ফোন দিয়ে কি করবা? আবার কথা বলিস? দিতে বলছি দে। নীলা ভয়ে ভয়ে তার ফোনটা তাইমের দিকে এগিয়ে দিল। তাইম নীলার হাত থেকে ফোনটা নিয়ে কল লিস্টে ঢুকে কল লিস্টগুলো চেক করতে লাগলো। কিন্তু কল লিস্টে ঢুকে তাইম অবাক হয়ে গেল, কারণ নীলা একটু আগে যার সাথে কথা বলছিল সেই নাম্বারটা মিতু নামে সেভ করা। তাইম এবার একবার নীলার দিকে তাকাচ্ছে আর একবার ফোনের কল লিস্টের দিকে তাকাচ্ছে। তাইমের মাথায় যেন কিছুই ঢুকছে না। এইখানে তো মিতুর নাম ছাড়া অন্য কারোর নাম দেখা যাচ্ছে না, তাহলে নীলা জানো বললো আগে? এই একটু আগে যার সাথে কথা বলছিলি তার নাম কি রে? মিতু। কেন, তুমি মিতুকে চিনো না? কোন মিতু? সে মিতু নাকি যে ছোটবেলায় তোর সাথে পড়তো? তা তুই মিতুকে ফোনে জানো বললি কেন রে? আর সেটা তোর সমবয়সী, তাহলে তুমি করে বললি কেন? আমি তো আমার সব মেয়ে বন্ধুকে জানু বলে ডাকি, ওরাও আমায় জানু বলে ডাকে। মিতু আমার উপর রাগ করলে আমি তাকে তুমি বলি, না হলে তো অন্য সময় তুই করেই বলি। একটা মেয়ে হয়ে অন্য মেয়েকে জানো বলে ডাকিস? এইসব বলে কেউ কাউকে ডাকে নাকি? কেউ না ডাকলেও আমরা একে অন্যকে ডাকি। তা মিতু এখন কোথায় থাকে রে? পড়াশোনা করে না নাকি